হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো ইচ্ছেই নেই। আমায় ছাড়ুন তো। ঢং করছেন, আবার ঝগড়াও করছেন। তাহলে বলছো ঝগড়া বাদ দিয়ে শুধু রোম্যান্স করি? ইস, ঠোঁট কাটা একদম, লজ্জা নাই। আমার সকল লজ্জা এসে তো শুধু তোমাতেই হারায়। আর বড়দের অত লজ্জা থাকতে নেই, বুঝতে পারলে? বউরা চায় যেন বড়রা এমন ঠোঁট কাটা কথা বলে। উপরে উপরে বারণ করলেও মন থেকে এটাই তো চাই। বউ বিশেষজ্ঞ হয়েছেন দেখি একদম। কটা বউ আপনার? একটাই তো তুমি। আমি ভাবলাম আরো আছে হয়তোবা। ছাড়ুন তো। এই দুপুরবেলা দরজা খোলা যে কেউ এসে পড়বে। আসলে আসুক, আমরা কি করছি? জাস্ট তোমায় কোলে বসিয়ে ঝগড়া করছি, কিছু হয় না এতে। আর যদি দরজা খোলা নিয়ে এত সমস্যা হয় তবে দরজা বন্ধ করে দিচ্ছি না হয় আমি। তাহলে ঠিক আছে তো? এবার বেশি বেশি করছেন, হাত সরান। যদি না সরাই কি করবা তুমি? অস্বস্তি হচ্ছে আমার। নতুন বইয়ের মতন আমার ছোঁয়ায় বারবার অস্বস্তি হচ্ছে বলবা তো পাগল হয়ে যাব কিন্তু। আচ্ছা শুনুন না। কি শুনবো? বলছিলাম যে একটা কথা। কথাটাই তো শুনবো, বলো একটু শুনি। বলছিলাম যে চোখ বন্ধ করেন আর কানে হাত দেন। চোখ না হয় বন্ধই করলাম, কানে হাত দিব তো তুমি কোল থেকে উঠে যাবে। সো এটা বাদ, এখন কথাটা বলো। বলছিলাম যে আপনার বউ। আমার বউ তো তুমি কি? লজ্জা করছে তো? তাও করছে। তাহলে থাক বলদ, লাগবে না। উফ, বলা লাগবে তো। তাহলে বলো না, শুনছি তো আমি। বলছিলাম যে ইউরিন টেস্ট করছি। কেন? জানি না, ও পজিটিভ আসছে। ও আচ্ছা। কি? আয়মান যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না, চমকে ওঠে একরকম। এত কি বলার কি আছে শুনি? পিরিয়ড মিস গেছে দুবার, তো ইউরিন টেস্ট করে নিয়েছি। বউ লজ্জা লাগছে? কি আপনার কেন লজ্জা লাগছে এখন? জানি না, বাট সবার সামনে কি করে যাব? সবাই কেমন চোখে তাকাবে আমার মতন একটা নিষ্পাপ ছেলে। এই সরেন তো, ফাজলামি করেন। রাগ করছো কেন? এই আমার কোল থেকে ওঠো তো। কেন? কারণ আছে, ওঠো, উঠে সামনে দাঁড়াও। মেহেরিন বিরক্ত নিয়ে সামনে দাঁড়ালো। আয়মান মেহেরিনের কোমর টেনে নিজের কাছে এনে পেটে কান পেতে দেয়। মেহেরিন আয়মানের আনমনে হেসে ওঠে আয়মানের কাজে। আয়মান পেটে কান রেখে বলে, তোমাদের আম্মু তো এখনো বড় হয়নি বাচ্চারা, তোমাদের কি করে সামাল দিবে ও? কি সব বলছেন? তুমি একটু চুপ থাকো না প্লিজ, একটু ফিল করতে দাও আমায়। মেহেরিন চুপ করে আছে। আয়মান সেই থেকে পেটে কান পেতে সেই বলেই যাচ্ছে। মেহেরিন বুঝতে পারছে ঠিক কতটা খুশি আয়মান। হঠাৎ মেহেরিন বুঝতে পারল পেটের দিকটায় কেমন ভেজা লাগছে। মেহেরিন খেয়াল করলো, দেখলো আয়মানের চোখে পানি। হয়তোবা প্রথম পিতৃত্বের জন্যই এমন। মেহেরিন চুপ করে দাঁড়িয়ে আয়মানের হাবভাব দেখছে। এমন সময় ফোন বেজে উঠল আয়মানের। আয়মান বিরক্ত নিয়ে ফোন রিসিভ করতে অপর পাশের লোকটা যেটা বলল সেটা শুনে থেমে থাকতে পারল না আয়মান। কিছুক্ষণের মধ্যেই যত দ্রুত পারছে গাড়ি চালিয়ে যাচ্ছে আয়মান। মেহেরিন পাশে বসে আছে আর নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে। আয়মানের ফোনে তখন কল আসছিল ঢাকা একটি হসপিটাল থেকে। হসপিটালে থাকা মানুষটাকে আয়মান বলে, হ্যালো, কে বলছেন? জি, আমি ঢাকা মেডিকেল থেকে বলছি। জি বলুন। আসলে এখানে দুটো পেশেন্ট অ্যাডমিট আছে, একজনের স্পট ডেথ হয়ে গেছে, আরেকজন আইসিইউতে চিকিৎসারত অবস্থায়। বুঝলাম, কিন্তু আমায় কল করে জানানোর কারণ? আসলে স্যার, আমি ওনাদের অ্যাক্সিডেন্টের সময় স্পটেই ছিলাম, আর যার ফোন পাই তার ফোনে কল লিস্টে প্রথমে আপনার নাম ছিল, আর ওনার আইডি কার্ডে নাম দেখলাম রাতুল নাম হবে হয়তোবা। হোয়াট রাবিশ, কি বলছেন আপনি? রাতুল? রাতুলের কি হয়েছে? ও ঠিক আছে তো? জি, রাতুল নামের ছেলেটার স্পট ডেড, আর মেয়েটা আইসিইউতে আছে, উনি তো প্রেগনেন্ট। আয়মান আর কিছু শোনার অবস্থায় ছিল না। মেহেরিনকে বলে একদম স্তব্ধ হয়ে যায় ও। হ্যালো বিয়ন, মোস্ট বেটের সাথেই আমার এক্সপিরিয়েন্স সত্যিই অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটা খেলার সবচেয়ে এক্সাইটিং বিষয় হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটা হবে আপনাদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন,
মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24/7 কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমো কোডটা ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টা ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। আয়মান মেহেরিনকে কোনো রকম নিয়ে গাড়ি চালিয়ে রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। কয়েক ঘন্টা পর ঢাকা মেডিকেলে পৌঁছায় আয়মান মেহেরিন। আয়মান মুখে কোনো কথা নেই, একদম বাকরুদ্ধ হয়ে গেছে। রিসিপশন থেকে খবর নিয়ে অপারেশন থিয়েটারের সামনে যাওয়ার সাথে সাথেই দমকা হাওয়ার মতন একজন এসে জড়িয়ে ধরে আয়মানকে। আয়মান বুক থেকে সরিয়ে মানুষটার দিকে তাকায় গিয়ে স্তব্ধ। তুই? হ্যাঁ আমি। ডোন্ট টাচ মি রাতুল, স্টে অ্যাওয়ে ফ্রম মি, ডোন্ট টক টু মি। মেহেরিন চলো এখান থেকে। আরে শুনবি তো আমার কথা। মেহনুরের বেবি হয়েছে কিছু আগে, তুই কাকা হয়ে গেছিস তো। চুপ, একদম চুপ। আমার সাথে কন্ট্যাক্ট রাখবি না তুই, মনে থাকবে আমার কথায়। মেহেরিন চলো এখান থেকে। আমিও কেমন বাকরুদ্ধ হয়ে গেছি রাতুল ভাইয়ার কাছে। আদি ভাইয়ের চোখ থেকে দুফোঁটা জল ঝরতে দেখলাম। গোপনে জল মুছে আমার হাত ধরে বেরিয়ে এলো হাসপাতাল থেকে। মেহুর বেবি অবধি দেখলো না। হয়তোবা প্রাণপ্রিয় বন্ধুর দিয়ে এত বড় মিথ্যা কথার ধাক্কা সহ্য করতে পারেনি। গাড়িতেও একটা কথা অবধি বলেননি উনি। বাসায় এসে কেমন যেন একটা অগোছালো হয়ে বিছানায় বসে রইলেন। আমি সামনে গিয়ে দাঁড়াতেই কোমর জড়িয়ে হু হু করে কেঁদে দিলেন। ওনার কান্নায় কেমন যেন বুকে কাটার মতন বাজছে আমার। ওনার মাথায় হাত বুলিয়ে যাচ্ছি আমি। আমার কোমর জড়িয়ে কান্না করে যাচ্ছেন উনি। কিছু বলছি না। হয়তোবা কাঁদলে মন থেকে বিষাদ প্রবাহমান হবে, হয়তোবা একটু স্বাভাবিক হতে পারবেন উনি। হুট করে উনি বলে উঠলেন, মিহু বাংলাদেশ ছেড়ে দিবি আমার সাথে? কি বলছেন? আমি চাই না রাতুলের সাথে কন্ট্যাক্ট রাখতে। এখানে থাকলে হয়তোবা কোনোভাবে মানিয়ে নিবে ও আমায়। চাই না থাকতে। কত বড় মিথ্যা কথা বললো আমায়। রাগের বসে এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আদি ভাইয়া। তাছাড়া আপনার পদ, চাইলেই তো আর এমপি পদ থেকে ইস্তফা দিয়ে দিতে পারবেন না। জানি না, তবে রাতুলের মুখ আর দেখতে ইচ্ছা করছে না আমার। ও কি করে জানবে এত বড় ঘটনাটা শুনে আমার কি অবস্থা হয়েছিল? আচ্ছা বাদ দাও, ওর নাম মুখে আনতে ইচ্ছা করছে না আমার। ঘুমাবো, মাথায় হাত বুলিয়ে দেবে কি? আচ্ছা হাত বুলিয়ে দিব না হয়, তবে ফ্রেশ হবে না নাকি? না, ইচ্ছা করছে না, ঘুমাবো আমি। হাত বুলিয়ে দাও মাথায়। আমি আদি ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর উনি ঘুমাচ্ছেন। কান্না করার পর নাকি ঘুম ভালো হয় শুনেছিলাম। একদম বাচ্চাদের মতো মুখ করে ঘুমাচ্ছেন উনি। কাল থেকে আবার ব্যস্ততার আড়ালে ঢেকে নেবেন নিজেকে। নিজের এই ইমোশনাল রূপটা সবার থেকে আড়ালে রেখে একটা রোবটিক কৃত্রিম বুদ্ধিমত্তার মানুষ হিসেবে প্রকাশ করবেন নিজেকে। মানুষটা খারাপ না, অনেকটা রাগী আর একটু ইমোশনাল। ওনার রাগে ভয় হয় আমার। যেমন আজ নিজে এত কাছে মানুষটাকে দূরে ঠেলে দিতে একটাবার ভাবলেন না। আচ্ছা, আমি যদি কখনো ভুল করে ফেলি, আমায় কি মাফ করতে পারবেন উনি? নাকি আমাকেও সবার মতন দূরে ঠেলে দিবেন? সত্যিই কি দূরে সরে থাকা যায়? একদম তো থাকা যায় না। 5 বছর পর একটা পার্কে বসে আছে আয়মান, আর ওর কাছে ছুটে আসছে একটা ফুটফুটে পরীর মতন বাচ্চা মেয়ে। পিঙ্ক কালারের ড্রেসে একদম পরীর মতোই লাগছে। আয়মান নীরবে চোখের জল ফেলে দিল আর চোখ মুছে হাসি মুখে চেয়ে রইল। আয়মান ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, সেদিন ভুলটা না করলেও পারতে মিহু, তবে হয়তোবা আমার এই বেঁচে থাকার কারণ দিতে আরেকটা কারণ কেড়ে নিলে। ভুলটা না করলেও পারতে। বড্ড বড়ই ভুল করে ফেলেছ যে। বাঁচতেও তো দম বন্ধ হয়ে আসে মিহু, এত বড় শাস্তি না দিলেও পারতে। বাচ্চা মেয়েটা আয়মানের কাছে ছুটে আসে। আয়মান মেয়েটাকে কোলে নিতে মেয়েটা বলে, বাবাই, মাম্মাম, আমার না আজ নতুন জামা নেওয়ার কথা। ও তাই? এ মা, একদমই মনে নেই। কি হবে এখন? তুমি সব ভুলে যাও। একদম গো, তোমার বাবাই সব ভুলে যায়। পচা বাবাই তো একদম। উহ, আমার বাবাই অনেক ভালো। কত ভালো গো? এই যে এতগুলো। বাচ্চা মেয়েটা 2 হাত দুদিকে প্রসারিত করে অনেক বোঝাতে বলল অমন। আয়মানও হেসে উঠল মেয়ের কাজে। আয়মানের ফোন বেজে উঠল। আয়মান ফোন রিসিভ করতেই অপর পাশের মানুষটা বলল, ভাইয়া, মিষ্টিকে নিয়ে আসছেন কখন? এই তো এখন রওনা হব বলে। তোমার ওদিকটা গোছানো শেষ মেহিনুর?
হ্যাঁ ভাইয়া, আজ তো মিষ্টি আব্বু আম্মু রেখে বাবাই পাগল হয়েছে, তাই না? বলতে পারো তেমন। একটা দিনই তো ব্যস্ততার মাঝে মিষ্টিকে দেওয়া লাগে। পাকনা বুড়ি একদম, সারাদিন বলে বাবাই ভালো আর তোমরা ভালো না। ঠিকই তো বলে। আমায় কি আর তোমাদের খারাপ মনে হয়? এটা কখন বললাম? আপনি আবার কোথায় জালে ফাঁসাচ্ছেন? মেহু ঠিকই বলে। ওর নাম নিচ্ছ যে? বলছি না ওর নাম আমার সামনে নেবে না। মনে রাখতে চাই না আমি ওকে। মনে রাখবেন না মানে? আচ্ছা জলদি আসেন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। বলতে গেলে খুব বড় সারপ্রাইজ। আচ্ছা আসছি আমি। আর রাতুলকে একটু দেখে রাখো, কখন না আবার কোন মিথ্যা কথা বলা শুরু করে দেয়। আর মিথ্যে বলবে নাও, ঠিক হয়ে গেছে। না বললেই ভালো। আচ্ছা আমি রাখছি। 5 বছর আগের ঘটনা এবার আপনাদের বলি। ডাক্তারের কাছে এসেছি আজ। ডাক্তার রিপোর্ট দেখছেন আমার। আদি ভাই আসতে পারেননি তার একটা কাজের জন্য, তাই বড় চাচির সাথে আমি আসছি ডাক্তারের কাছে। বড় চাচি বাইরে ওয়েট করছেন। ডাক্তার আমার দিকে একবার তাকিয়ে আবার রিপোর্ট দেখে বললেন, মিসেস শিকদার, জি? আমি বলছিলাম যে আপনার বয়সের জন্য বেবিটা ঠিক মানানসই না। আমি বলছি কি অপারেশন করে নিন। হোয়াট? উত্তেজিত হবেন না প্লিজ। আপনার শরীরে রোগ আছে জানেন আপনি? না জানি না, তবে বছরে একবার দুইবার আব্বু ডাক্তারের কাছে নিয়ে যায় রক্ত ভরে আনতে। কখনো জিজ্ঞেস করেননি রক্ত কেন দেয়া হয় আপনার শরীরে? না জিজ্ঞেস করিনি। আব্বু বলতো আমার শরীরে রক্ত কমে গেছে, তাই শুকিয়ে যাচ্ছি, তাই আমায় নিয়ে রক্ত ভরে আনে। আপনার ফ্যামিলিতে কেউ জানে না আর রক্ত ভরার ব্যাপারে? জি আমি আর আমার আব্বু। আব্বু কাউকে বলতে নিষেধ করে দিয়েছেন। আর এখন তো আমার রক্ত দেয়া লাগে না। আমার ক্লাস 9 অবধি বাইরে থেকে শরীরে ব্লাড দেওয়া হতো, এখন আর দেওয়ার প্রয়োজন হয় না। আব্বুও দিতে নিয়ে যায় না, আর আমাকে বলেছি যেন এই কথা কখনো কাউকে না বলি। কিসব বোকার মতো কথা বলছেন মিসেস শিকদার? আচ্ছা, আপনার এসএসসি আর এইচএসসিতে গ্রুপ কি ছিল? আমি সায়েন্সের স্টুডেন্ট। ওয়াও, একজন সায়েন্সের স্টুডেন্ট আর সে কিনা জানে না নিজের শরীরে থাকা রোগের ব্যাপারে? আশ্চর্য। সব তো গ্র্যাজুয়ালি নিয়ে নিছেন তাই না? বইয়ে থ্যালাসেমিয়া রোগীর নাম শোনেন নাই বা দেখেন নাই পড়ার সময়? দেখবো না কেন, পরিচিত এই বিষয়ে। আপনার থ্যালাসেমিয়া আছে মিসেস শিকদার, তবে রোগটা এখন স্বাভাবিক পর্যায়ে, হয়তোবা কয়েক বছরে একদম নির্মূল হতেও পারে। বাট আপনি যদি এই বেবি ক্যারি করেন, ডেলিভারিতে যে রক্ত ঘাটতি হবে সেটা পূরণ করে দিলেও আপনাকে বাঁচানো সম্ভব হবে না। জানি আমি সেটা। মানে? আমি জানতাম সব। সেই যাই হোক, আমি আমার বেবি রাখছি। পাগলের মতো বলছেন মিসেস শিকদার। এখন অপারেশনের সময় যে আমার ব্লাড লস হবে, তার ফলে যদি আমি না বাঁচি? বেঁচে যাবেন গ্যারান্টি আমি। তাহলে না হয় আল্লাহর ওপর ভরসা করে আমি আমার বেবি ডেলিভারির জন্য গ্যারান্টি হই। আচ্ছা আজ আমি আসি, তবে আমার ফ্যামিলির কাউকে ভুলেও এই খবর জানানোর চেষ্টা করবেন না প্লিজ। ওকে, বাট কিছু না ডাক্তার, আমার জন্য আমার বেবি অনেক ইম্পর্ট্যান্ট। মাতৃত্বের স্বাদ নিতে চাই আমি। ইচ্ছে আপনার, তবে আমি চাইবো না আমার পেশেন্টের কোনো ভুল সিদ্ধান্তকে প্রশ্রয় দিতে। আসছি আমি। ওই দিন মেহেরিন কাউকে কিছু না জানিয়ে চুপচাপ নিজের সিদ্ধান্তে অটল থাকে। এবার বাস্তবে আসি। আয়মান মিষ্টিকে নিয়ে বাসায় যেতেই দেখলো পুরো বাসা ফুল লাইট দিয়ে সাজানো থাকবে নাই বা কেন। একটা মাত্র মেয়ের জন্মদিন বলে কথা। মিষ্টি 4 বছরে পা দিয়েছে এখন। আয়মানের কাছে থাকে না মিষ্টি, কারণ আয়মানের একার পক্ষে মেয়েকে সামলানো সম্ভব ছিল না কোনো কালেই। সাথে এত বড় এক দায়িত্ব। যদিও আহানা শিকদার পারতেন নাতনিকে সামলে নিতে, তাও করেননি তিনি। হয়তোবা মায়ের অভাব পূরণ করে দিতে পারতেন না, তাই মিষ্টি ছোট থেকে রাতুল মেহেনুরের কাছেই থাকে। রাতুল আর মেহেনুরের মেয়ে মানহা আর মিষ্টি দুইজন একসাথে থাকে রাতুলদের সাথে থাকে বললে ভুল হবে। আয়মান সহ পুরো পরিবার রাতুলদের পরিবারের সাথে একসাথেই থাকে ওখানে। আজ 4 বছর মেহেরিন আয়মানের সাথে নেই। আয়মান মানহা আর মিষ্টিকে নিয়ে বাসায় আসলো। সদর দরজা খুলে ঢুকতেই দেখলো পুরো ঘর অন্ধকার। আয়মান ঘরের অন্ধকার দেখে বলে, কি হলো ব্যাপারটা? বাইরে তো পুরো বাড়ি লাইটিং করার ব্যবস্থা করা, তাহলে ঘরে লাইট নেই কেন? এই ঘরে লাইট কি অফ করে রাখছে? জলদি লাইট অন করো, বাচ্চারা আছে তো আমার সাথে, ভয় পাবে তো। আয়মান মিষ্টিকে কোলে নিয়ে
আছে আর মানহাকে এক হাত দিয়ে ধরে আছে। দুই হাত বন্ধ বিধায় ফোনের লাইট অন করা পসিবল হচ্ছে না। এদিকে মানহা আর মিষ্টি ভয় পেয়ে আয়মানকে বলে, বাবাই ভয় লাগে তো। আয়মান মেয়েদের হাত ধরে আছে আর ভেতরে যায়। ওরা ভেতরে যাচ্ছিল, পায়ে কিছু একটা বাজছিল বলে মানহা মিষ্টি ভয়ে চেঁচিয়ে ওঠে। আয়মান ওদের এই অবস্থা দেখে চেঁচাতে যাচ্ছে, তখনই ঘরের লাইট জ্বলে ওঠে। আয়মান, মানহা, মিষ্টি তিনজন সামনে তাকিয়ে দেখলো পুরো ঘর হরেক রকম বেলুন আর টেডি। মানহা আয়মানের হাত ছাড়িয়ে দৌড়ে একটি টেডি নিয়ে বলে, বড় বাবা, আমি এটা নিলাম, আমার না ভালো লেগেছে, এটা নিই আমি। নাও, সব তোমাদের, জিজ্ঞাসা করার কি আছে? যখন যেটা মন চাইবে শুধু নিয়ে নেবে। এদিকে আয়মান এখনো রেগে আছে ঘরের লাইট অফ করে রাখায়। কোলের দিকে তাকিয়ে দেখে মিষ্টি চোখ বন্ধ করে আছে এখনো। আয়মান গায়ে হাত দিয়েই চমকে যায়। এইটুকু সময়ে মেয়ের গায়ে জ্বর অবধি চলে আসছে ভয়ে। আয়মান জলদি নিজের রুমে নিয়ে শুয়ে দেয় মিষ্টিকে। আয়মানের পেছন পেছন দৌড়ে সবাই রুমে আসে। আয়মান মিষ্টির গালে হাত দিয়ে ডেকে যাচ্ছে, আম্মু চোখ খুলো, এই দেখো লাইট আছে রুমে, ভয় করো না বাবা, চোখ খুলো আম্মু। আয়মান মেয়েকে ডেকে যাচ্ছে। মিষ্টি পিটপিট করে, মামাম, বাবাই, মামাম। আয়মান মেয়ের চোখে যে উচ্ছ্বাস দেখতে পায় সেই আগে কখনো দেখেনি। মিষ্টি উঠে বসে, যেন এই মুহূর্তেই জ্বর এসেছে, এই মুহূর্তেই কেটে গেছে। আয়মান মিষ্টির কথা শুনে ওর আঙ্গুলের ইশারায় পেছনে তাকায়। পেছনে তাকিয়ে যাকে দেখে তাতে ওর পায়ের নিচে থেকে মাটি সরে যায়। আয়মানের মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, মিহু। হ্যাঁ, মেহেরিন। 5 বছর আগে যখন ডাক্তারের সাথে দেখা করে চলে আসে মেহেরিন, আস্তে আস্তে বেবি বড় হতে থাকে আর আস্তে আস্তে ওর সমস্যাও বাড়তে থাকে। আয়মানকে তখন অবধি ও জানাতে দেয়নি, ইভেন বাসার কাউকেই জানতে দেয়নি ওর এই রোগের ব্যাপারে। হুট করেই একদিন 9.5 মাসের সময় অজ্ঞান হয়ে যায় মেহেরিন। আয়মান সাথে ছিল, বিদায় সাথে সাথে হসপিটালে নিয়ে যায় মেহেরিনকে। ডাক্তার দেখে বলে এখনই অপারেশন করতে হবে মেহেরিনের, নয়তো বাচ্চা আর মা কাউকেই বাঁচানো সম্ভব হবে না। আয়মান থমকে যায় মুহূর্তের জন্য। কি বলল ডাক্তার? কি করে বলতে পারে সে? কই, এই কয় মাসে তো কখনোই বলেনি শুনতে যে বাচ্চা বা মায়ের কন্ডিশন ভালো না। মাত্র অতিরিক্ত শুকনো হয়ে গিয়েছিল মেহেরিন। কই তো কখনো তো জিজ্ঞাসা করার পর বলেনি যে মেহেরিনের কোনো সমস্যা আছে। তাহলে আজ কি করে বলতে পারে ডাক্তার এমন? আয়মানের পাগল প্রায় অবস্থা দেখে সব ঘটনা খুলে বলেন ডাক্তার। আয়মান স্তব্ধ হয়ে যায় সবটা শুনে। কি করে পারল মেহু? কি করে? একটা বারও কি ওর মনে হলো না যে ঠিক কী করতে যাচ্ছে ও? হয়তোবা সবচেয়ে বড় সুখবরটা দিতে গিয়ে এত বড় বেপরোয়া ভাব ওর। তবে কি করে পারল মেহু আয়মানের দিকটা না ভাবতে? একটা সুখ দিতে গিয়ে আরেকটা সুখ কেড়ে নেওয়ার অধিকার তো আয়মান ওকে দেয়নি, তাই না? আয়মান ডাক্তারের হাতে হ্যাঁ মিলিয়ে অপারেশন করতে বলে। ডাক্তার অপারেশনও করেন। ফুটফুটে পরীর মতো একটি মেয়ে জন্ম নিয়ে অসুস্থ হয়ে পড়ে মেহু। এমন কেমন পাথর হয়ে যায় মেহেরিনের এমন অবস্থায়। 7 দিনের চিকিৎসার মাঝে কোমায় চলে যায় মেহেরিন। আয়মান স্বাভাবিক হয়, তবে মাত্রা অতিরিক্ত রাগে মেহেরিনের মুখ দর্শন অবধি বাদ দিয়ে দেয়। 4টা বছর মেহেরিনের কেবিনের সামনে যায়নি ও, যদিও বা গেছি আহানা শিকদারকে দিয়ে মিষ্টিকে পাঠিয়েছে মেহেরিনের কাছে। আজ 4 বছর পর কিনা সেই মেহেরিন কোমা থেকে ফিরে আসলো। আয়মান হতবম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। ইতিমধ্যে মিষ্টি গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে আছে। মেহেরিন খেয়াল করে আয়মানের মুখে কেমন যেন একটা গাম্ভীর্যের ভাব। পোশাক আশাকেও পরিবর্তন এনে ফেলেছে একদমই। পাজামা পাঞ্জাবিতে নিজেকে আবৃত করে নিয়েছে। হবে নাই বা কেন, এখন যে সে এই দেশের বেশ নামি দামি এক মন্ত্রী। মেহেরিন পাশে তাকাতেই মেহেনুর ইশারায় বলে ওর মেয়ে এটা। মেহেরিন মিষ্টির দিকে তাকায়, কেমন যেন ওর মুখের সাথে মিল। অবাক করার বিষয়, ওর মেয়ের কপালেও ওর মতো তিলের টিপ। মেহেরিন মেয়েকে কোলে তুলে নিয়ে কেউ নেয় না, অনেকটা দুর্বল সে। এদিকে মিষ্টি বারবার বলে, মামাম কোলে নাও, মামাম কোলে নাও না গো। মাম্মা পরে কোলে নেবে তো সোনা, আমি নেই এখন।
আচ্ছা চলো চলো, বাইরে কত পুতুল, কত বেলুন, সব তো মিষ্টির জন্য, তাই না? একটু পরে এসো, মাম্মা তোমায় কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিবে। আহানা শিকদার নাতনিকে এই সেই আকাশ কুসুম বুঝিয়ে বাইরে নিয়ে চলে যান। তিনি জানেন এই মুহূর্তে আয়মান মেহেরিনকে স্পেস দেওয়া দরকার। মেহনুর সহ বাকিরা বাইরে চলে যায়। পুরো রুমে শুধুমাত্র আয়মান আর মেহেরিন। মেহেরিন দাঁড়িয়ে আছে আয়মানের থেকে অনেকটা দূরে। আয়মান নিচের দিকে তাকিয়ে বসে আছে বিছানায়, দু হাত মুঠো করে হাঁটুর উপরে রাখা। আয়মান মেহেরিন চুপ, হয়তো বা নীরবতায় কথা বলছে। মেহেরিন আয়মানের দিকে তাকায়। ওর শরীরে জোর নেই খুব একটা। 4টা বছর ঘুমায় ছিল। স্লাইনের মাঝে খাবার দেওয়া মানুষের চেহারায় আর কেমনই বা হতে পারে। চোখের নিচে দিয়ে কালি পড়ে গেছে মেহেরিনের। শরীরটাও আগের থেকে কয়েক গুণ শুকনা, ঠিক যেন পাটকাঠি। আয়মান চুপচাপ আছে দেখে মেহেরিন কথা তোলে। রাগ করে আছেন? আয়মান রেগে যায়। কী ধরনের প্রশ্ন এটা? কে জিজ্ঞাসা করলো ও? আয়মান একবার রক্তচক্ষু নিয়ে মেহেরিনের দিকে তাকায় আর আবার মুখ নিচু করে নেয়। মেহেরিন আবার মুখ তুলে বলে, কেমন আছেন? যেমনটা রেখে গিয়েছিলে তার থেকে 1000 গুণ ভালো আছি। একদম ঠিক আছি, খুব ভালো আছি। আর কেমন আছে সেটা না হয় তোমার না জানলেও চলবে। অভিমান করে আছেন? আর যার তার উপর তো রাগ অভিমান হয় না। সবাই আমার রাগ অভিমান পাওয়ার যোগ্য না। আর কিছু না, আমি কারোর সাথে কথা বলতে চাই না। আমার ফিরে আসে খুশি হননি? যদি প্রশ্ন করার প্রয়োজন মনে হয় তার যে আমি তার ফিরে আসায় খুশি কিনা, তবে বলবো যদি এই প্রশ্নটা আমার আর তার মাঝে জায়গা করে নিতে পারে, তাহলে সে যেন ভেবে নেয় তার আর আমার মাঝে দূরত্ব আকাশ ছুঁয়ে গেছে। মেহেরিন কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। আয়মান মেহেরিনের জবাবের আশা না করে বেরিয়ে যায় বাইরে। বাইরে সবাই মিষ্টির জন্মদিনের কেক কাটার আয়োজন করছে। মিষ্টিকে এতক্ষণে আহানা শিকদার সাজিয়ে একদম পরি বানিয়ে দিয়েছে। মিষ্টির ছোট ছোট হাতে আয়মানকে জড়িয়ে নিল। আয়মান মিষ্টির সামনে এসে বসতেই ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে নিল মিষ্টি। কতই না সুখ, আয়মানের মন খারাপ যেন এক নিমেষেই শেষ হয়ে গেল। মেহেরিনও আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে নিচে আসলো। আয়মান মিষ্টিকে কোলে নিয়ে কেক কাটছে। মিষ্টি হাততালি দিচ্ছে। আয়মান সেটা দেখে বলে, মা হাততালি দেয় না, এই যে বাবার সাথে কেক কাটো। না তুমি কাটো। একসাথে কাটি। উফ। আয়মান মেয়ের বায়নায় সায় দিয়ে একা একা কেক কাটতে নিল। এদিকে মিষ্টি কেক কাটা দেখে হাততালি দিয়েই যাচ্ছে। মেহেরিন নিচে আসতে মিষ্টি বলে ওঠে, বাবাই মামামকে নাও, মামাম কেক কাটবে। আয়মান কেক কাটা বন্ধ করে দেয়। মেহেরিন আয়মানের পাশে এসে দাঁড়ায়। আয়মান নিজেও বলতে পারছে না মেহেরিনকে হাতটা ধরতে, আর না চাচ্ছে মেহেরিনের হাত ধরতে। সবাই তাকিয়ে আছে, ওদের হাবভাব পর্যবেক্ষণ করছে। মেহেরিন আয়মান দুজনেই দাঁড়িয়ে আছে। মিষ্টি আয়মানের কোল থেকে বলে, বাবাই নিচে। নিচে কি? নিচে নামবো। কেন? নিচে নামবো। আয়মান মিষ্টির কথায় নিচে নামিয়ে দেয় ওকে। আয়মান মিষ্টিকে কোল থেকে নামিয়ে দিতে মিষ্টি ছুটে যায়, আহানা শিকদারের কাছে চলে যায়। আহানা শিকদার আর ইমাম শিকদার ওদের দিকেই তাকিয়েছিলেন। মিষ্টি ছুটে গিয়ে আহানা শিকদারকে বলে, দাদুই আমার সাথে কেক কাটবে এসো তো। মামাই আর বাবাই ঝগড়া করে, তোমরা এত তো আমার সাথে। মিষ্টি ছোট ছোট হাত দিয়ে আহানা শিকদার আর ইমাম শিকদারের হাত ধরে কেকের কাছে নিয়ে আসে। ইমাম শিকদার আর আহানা শিকদারেরও কেক কাটে মিষ্টির সাথে। মিষ্টি সবাইকে কেক দেয়, তবে আয়মান আর মেহেরিনকে দেয় না। আয়মান মেয়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, মা আমায় কেক খাওয়ালে না তো? তুমি পচা বাবাই। তোমার বাবাই পচা। তো মামামের সাথে কেক কাটলে না তোমরা ভালো না একদম, তোমাদের দেব না আমি। মেহেরিন মেয়ের কাছে এগিয়ে আসে। মিষ্টির সামনে হাঁটু মুড়ে বসে গালে হাত রাখে। মিষ্টি হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে মেহেরিনের দিকে, আর মেহেরিন চোখে সাগর সম পানি নিয়ে আছে। মিষ্টি মেহেরিনের চোখে পানি দেখে বলে, মামাম কাঁদে কেন? কই মা, কাঁদছি না তো। না মামাম কাঁদে না সোনা, মাম্মাম কাঁদছে না তো। মাম্মামের কোলে আসো তো দেখি সোনা বাচ্চা। উফ, মামামের কোলে যাওয়া যাবে না। কেন মা? অসহায় দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করে মেহেরিন। মিষ্টি আবারও বলে, মামামের তো ব্যথা, দাদুই বলেছে যেন মামামের কোলে না যায়। দাদুইকে এখন জিজ্ঞেস করো, মাম্মামের কোলে আসতে বলবে দেখো। দাদুই মামামের কোলে যায়।
আয়না শিকদার ইশারা করতে মিষ্টি মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। কত না সুখ, 4টা বছর পর আজ প্রথম মায়ের পরশ পেল মিষ্টি। মেহেরিন মিষ্টিকে কোলে নিয়ে সোফায় বসে। দাঁড়িয়ে থাকার শক্তি ওর মাঝে নেই। মেহেরিন মিষ্টিকে বুকের সাথে চেপে আগলে রেখেছে। মিষ্টিও চুপচাপ মায়ের বুকের সাথে মিশে আছে। মিষ্টি মেহেরিনকে একসাথে দেখে নীরবে চোখের জল ফেলল সবাই। কিছুটা বেদনার, বাকিটা খুশির। এদিকে আয়মান মেয়েকে মেহেরিনের সাথে মিশে থাকতে দেখে বলে, জানতাম তো আমি, আমার সব আদর আর তার একটু মাত্র স্পর্শ মেয়ে এখন তার হয়ে যাবে। আমার মেয়ে আমার কাছে আসবে না আর, জানতাম তো আমি। মিষ্টি বুঝতে পারে না আয়মান কিসব বলছে। ও এখনও মেহরিনের বুকে চুপটি করে আছে। বাকি সবাই আয়মানের কথা শুনে আবারও হেসে ওঠে। আয়মান বিরক্তিকর দৃষ্টি দিয়ে সবার দিকে ও তাকিয়ে উপরে নিজের রুমে চলে যায়। মেহরিন একবার আয়মান যাওয়ার দিকে তাকিয়ে আবার মিষ্টির দিকে মন দেয়। ওদিকে আয়মান উপরে এসে হাঁসফাঁস করছে। না ঘুম আসছে, না শান্তিতে বসে থাকতে পারছে। বিছানায় বসে ফোন স্ক্রল করতে করতে বেশ কিছু সময় পর মিষ্টিকে নিয়ে মেহরিন রুমে আসে। মিষ্টি মায়ের আঙুল ধরে রুমে নিয়ে আসছে আর বলছে, মামা, বাবাই আর মিষ্টি একসাথে থাকবে, একসাথে ঘুমাবে, একসাথে খাবে, সব একসাথে করবে, একসাথে ঘুরতে যাবে, ঠিক আছে? মেহরিন ইতস্তত বোধ নিয়ে হেঁটে হেঁটে আসছে আর মায়ের সব কথা শুনছে। মিষ্টি মেহরিনকে নিয়ে রুমে প্রবেশ করে। রুমে গিয়ে মেহরিনের হাত ছেড়ে বিছানায় উঠে বসে। আয়মান খেয়াল করে মিষ্টি আর মেহরিন রুমে। আয়মান তাও ফোনে স্ক্রল করতে ব্যস্ত। ওদিকে মিষ্টি বাবাইয়ের এমন ভাব দেখে রেগে গিয়ে বলে, বাবাই। মা বলো। মামামের কাছে কি দাঁড়াও? কেন মা? মিষ্টি কপাল কুঁচকে চোখ বড় বড় করতেই আয়মান গিয়ে মেহরিনের পাশে দাঁড়ালো। মেহরিন নিচের দিকে তাকিয়ে আছে। আয়মান মেহরিনের দিকে একবার তাকিয়ে মেয়ের হাবভাব দেখতে ব্যস্ত। মিষ্টি বিছানা থেকে নেমে কাবার্ডের কাছে আসে। চেষ্টা করেও খুলতে না পেরে আয়মানকে বলে, বাবাই খুলে দাও। আয়মান গিয়ে কাবার্ড খুলে দিতেই মিষ্টি বলে, আমার একটু তুলে ধরো তো বাবাই। কি করবে মা? কাবার্ড খুলতে বলছো, আবার তুলে ধরতে বলছো? আয়মান খেয়াল করে মেয়ের রাগ দেখিয়ে কোমরে হাত দিয়ে আছে আর গালগুলো ফুলিয়ে আছে। আয়মান অগত্যা মিষ্টিকে তুলে ধরে। মিষ্টি ওর ছোট্ট ছোট্ট হাত দিয়ে একটা বালিশ নেয় কাবার্ড থেকে। বালিশ ধরে রাখতে পারছিল না বলে আয়মান মিষ্টি আর বালিশ একসাথে ধরে নেয়। এদিকে মেহরিন বাবা মেয়ের সব কাণ্ড খুব মন দিয়ে পর্যবেক্ষণ করছে। আয়মান মিষ্টি আর বালিশকে ধরে রাখতে মিষ্টি আবারও বলে, বাবাই নিচেই নামবো তো আমি। আয়মান মিষ্টিকে নিচে নামিয়ে দিয়ে বালিশ হাতে দাঁড়িয়ে আছে। মিষ্টি আয়মানের হাতে বালিশ দেখে বলে, বালি দাও। বালি কি? ও, বালিশের কথা বলছো মা? হ্যাঁ, বালি দাও। ও জিন্তু, নিতে পারবে না তো তুমি। বালি দাও বলছি তো। আয়মান মিষ্টির কাছে বালিশ দিয়ে দেয়। মিষ্টি বালিশ জড়িয়ে ধরে আস্তে আস্তে বিছানার কাছে যায়। বালিশ ফেলেছে, আবার তুলছে, নয়তো আবার টেনে নিয়ে যাচ্ছে। আয়মান ভ্রু কুঁচকে মেয়ের বালিশ নেওয়া দেখছে। মিষ্টি কোনো রকমে বালিশ নিয়ে বিছানায় উঠল। আয়মান আর নতুন বালিশটা দুই দিকে দিয়ে নিজের বালিশটা মাঝে রাখলো। বিছানায় একটা টেডি বিয়ার ছিল। টেডি বিয়ারটা নিচে রেখে বলে, টেডি এখানে থাকো, মিষ্টি এখন থেকে বাবাই আর মামামের সাথে ঘুমাবে। মিষ্টির প্রতিটি পদক্ষেপ আয়মান মেহরিন মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। মিষ্টি বিছানায় বসে পড়ে, বাবাই দরজা লাগাও। কেন মা? মিষ্টি ঘুমাবে তাই। তোমার না ভয় করে? না, আজ থেকে করে না। দরজা লাগাও। আয়মান গিয়ে দরজা লাগিয়ে দিয়ে সামনের দিকে আসতেই মিষ্টি আবারও বলে ওঠে, মামা বাবাই মিষ্টির সাথে ঘুমাবে। কেন মা? মিষ্টি বলেছে তাই। ও। অস্পষ্ট স্বরে কথাটা বলে আয়মান। আয়মান গিয়ে মিষ্টির পাশে বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোন স্ক্রল করছে। মেয়ের এখনও ফ্লোরে দাঁড়িয়ে আছে। এদিকে মিষ্টি তো বাচ্চা মানুষ, ঘুম চোখে চোখ বন্ধ করে আবারও খোলে। নিজের বালিশে মাথা রেখে শুয়ে আছে। হুট করে উঠে আবারও বলে, মামা মিষ্টি ঘুমাবে তো, এখানে আসো না কেন? মেয়ে আমার ঘুমাবে। কারো যদি জেগে থাকার ইচ্ছা থাকে তাহলে যেন বিছানায় এসে জেগে থাকে। আমার মেয়ের ঘুমের সমস্যা হলে সেটা কিন্তু আমি সহ্য করব না। আয়মান কথাগুলো মেহেরিনকেই বলে। মেহেরিন সেটা বুঝতে পেরে গুটি গুটি পায়ে বিছানার কাছে আসে। মিষ্টির পাশে শুয়ে যেতেই মেহেরিনের বুকে মুখ লুকিয়ে ফেলে মিষ্টি। আয়মান মিষ্টির মাথা টেনে এনে কপালে চুমু দেয়। মিষ্টি সেটা দেখে বলে, মিষ্টিকে দিলে, মিষ্টির মামামকে দেবে না বাবাই?
কি দিব? এই যে আমার রোজ রাতে আদর দাও ঘুমানোর আগে, মামামকেও দাও, মামামও তো ঘুমাবে। না, তোমার মাম্মামের লাগে না এসব। না লাগে, লাগে, দাও বলছি দাও। আইমান অগত্যা মেহেরিনের কপালেও ঠোঁটের স্পর্শ দেয়। 4টা বছর পর ঠোঁটের স্পর্শ এঁকে দিল প্রেয়সীর কপালে। মেহেরিন ভেবেছিল হয়তো বা আইমান করবে না এমন, কিন্তু আইমান তো মেয়ের সব কথা শুনে একদমই। আইমান মেহেরিনের কাছ থেকে দূরে সরে আসতেই মেহেরিন যেন গম্ভীর শ্বাস নেয়। মেহেরিন মেয়ের কপালে ঠোঁটের স্পর্শ এঁকে বুকে টেনে নিতেই মিষ্টি বলে, মামাম মিষ্টিকে আদর দিল? বাবাইকে দিবে না নাকি? না, দিবে না। কেন দেবে না? মিষ্টির বাবাই বড় মানুষ, আদর দিতে নেই। ওহ, সোনা মা আমার, ঘুমাও এখন। মিষ্টি ঘুম পাইতো। মিষ্টি মেহেরিনের বুকে মুখ লুকাতেই আইমান ছোট্ট করে বলে, হ্যাঁ তো, মিষ্টির বাবাই বড়, যত সব। নিজের বেলায় নিজে ছোট, আর আমার বেলায় আমি বড়। সাদে কি আর বলি? ভালো লাগে না একদম, জানতাম তো আমি। মেহেরিন আইমানের ছোট করে বলা কথা শুনে নেয়, তবে তেমন কোনো প্রতিজ্ঞা করে না। ওদিকে আইমান বিছানা থেকে উঠিয়ে বারান্দায় চলে যায়। ভালো লাগছে না বিধায় দোলনায় বসে রাতের অন্ধকারে নিজের মাঝে থাকা বিষাদ বিলিয়ে দিতে থাকে। মেহেরিন মিষ্টিকে ঘুম পাড়িয়ে দেয়, আইমানের কাছে যাবে। তখনই মিষ্টি আবারও জেগে ওঠে, ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, মামা পেটে ব্যথা করে। কেন সোনা, কি হয়েছে? কোথায় ব্যথা করে আম্মু? এই শুনছেন? আইমান চমকে উঠে বারান্দায় বসেছিল অন্যমনস্ক হয়ে। হুট করে কারো ডাকে চমকে ওঠে আইমান। আইমান বুঝতে পারে মেহেরিন ডাকছে ওকে। আর 4টা বছর পর মেহেরিন ডাক। অদ্ভুত একটা ফিলিংস। আইমান অগোছালো পায়ে হেঁটে রুমে আসে। রুমের লাইট অন করতেই দেখে মেহেরিন মিষ্টিকে কোলে নিয়ে বসে আছে। আইমান অবাক হয়ে, মেয়ে না মাত্র ঘুমালো, তাহলে আবার জেগে বসে আছে কেন? মেহেরিন বসে আছে আর মিষ্টিকে মেহেরিনের কোলে। আইমান গভীরভাবে পর্যবেক্ষণ করলো ওদের। এরই মাঝে মেহেরিন বলে ওঠে, শুনছেন? মানে হ্যাঁ, বলো। আইমান চমকে যায়, আবারও মেহেরিনের ডাকে। অপ্রস্তুতভাবে জবাব নেয় মেহেরিনের কথার। মেহেরিন আইমানের ঘাবড়ে যাওয়া দেখে হালকা হাসে আর বলে, মেয়ের পেটে ব্যথা করে। কি? আইমান যেন পাগল প্রায় ছুটে মিষ্টির কাছে চলে আসে। একটা মাত্র কলিজার টুকরা ওর। মিষ্টির কাছে এসে বলে, ব্যথা কেন করে আম্মু? কই ব্যথা করে? ডাক্তার ডাকবো আমি? ওয়েট, কল করছি। আইমান ফোনে নিজে ডাক্তারকে কল করতে নিলে বৃষ্টি বলে, আমার ক্ষুধা লাগে তো, তাই না? চকলেট দাও, চকলেট খাবো। সত্যি তো? চকলেট খেতে পেটে ব্যথা করে নাকি? আমি ডাক্তারকে কল করব? উফ বাবাই, চকলেট দাও। তোমার মাম্মামকে বলো চকলেট দিতে ড্রয়ার থেকে। নাই তো। কি নাই? চকলেট। কেন নাই? আমি না কাল এতগুলো চকলেট এনে রেখেছিলাম। সকালে খেয়ে নিয়েছি, আর তারপর তোমার সাথে ঘুরতে গেছি। এখন চকলেট দাও আমার। আচ্ছা আম্মু, একটু ওয়েট করো, আমি চকলেট নিয়ে আসছি। আইমান রুম থেকে বের হতে নিলে মেহেরিন বলে, আসার সময় আইসক্রিম নিয়ে আসবেন। আচ্ছা। আইমানের স্পষ্ট উত্তর। আইমান বেরিয়ে যায় আইসক্রিম চকলেট আনতে। মেহেরিন মিষ্টির সাথে খুনসুটি করছিল, হবে হয়তো বা 5 মিনিটের মতো। এরই মাঝে আইমান এক হাতে চকলেট আর এক হাতে আইসক্রিম বক্স নিয়ে আসে। মেহেরিন অবাক হয়, এত জলদি কই থেকে আনলো এইসব? আইমান চকলেট মিষ্টির হাতেই দেয়। মিষ্টি মেহেরিনের দিকে ধরে বলে, মামাম খুলে দাও। দিচ্ছি সোনা, এই নাও। মিষ্টি চকলেট খাচ্ছে আর আইমান আইসক্রিম বক্স হাতে নিয়ে আছে, তবে মেহেরিনকে দিচ্ছে না। মেহেরিন এটা দেখে বলে, আপনি খাবেন আইসক্রিম? না তো। তাহলে দিচ্ছেন না কেন আমায়? রাত 12টায় বাচ্চাদের আইসক্রিম খাওয়া নিষেধ। বাচ্চা কে এখানে? যে বাচ্চা সে নিজেই বুঝে যাবে, আমার বোঝানোর দরকার হবে না মনে হয়। মিষ্টি আইসক্রিম খাবে না, আইসক্রিম দেন তো। আম্মুকে তো আমি বলিনি বাচ্চা, আমার মেয়ের জন্য আইসক্রিম চকলেট সব অ্যালাউড। তাহলে কার কথা বলছেন? কার জন্য নিষিদ্ধ? জি, আপনার জন্য। রাত 12টায় আইসক্রিম খেয়ে ঠান্ডা লাগাবেন, তারপর শ্বাসকষ্ট। এমনিতেই তো আজ মরতে মরতে বেঁচে ফিরলেন, এত কেয়ারলেস হওয়ার কি আছে? আমি কারো কেয়ার করতে পারবো না, আমার দ্বারা হবে না। কেউ আমার কথা ভাবেনি কখনো, আমিও ভাবতে যাব না। আচ্ছা ভাইবেন না, আইসক্রিম বক্সটা দিন। বললাম না বাচ্চাদের খাওয়া নিষিদ্ধ। তাহলে আনলেন কেন? যদি আমার মেয়ের খেতে মন চাই তাই আনছি। চাইতেই পারে চকলেট না খেয়ে আইসক্রিম খাবে, খাইতেই পারে, তো আমি কি করব তখন? তাই আগে থেকেই এনে রাখলাম। মিষ্টি খাবে না আইসক্রিম, ও চকলেট খাচ্ছে তো।
এখন না খাক, পরে খাবে। আমায় দিবেন কিনা? দেওয়ার হলে তো দিয়েই দিতাম, নিয়ে দাঁড়িয়ে থাকতাম না। আজীব। এত ঝগড়া করা কবে থেকে শিখছেন? পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন আমার সাথে। মেয়ের চকলেট খাওয়া শেষ, ওকে ঘুম পাড়িয়ে দাও আর নিজেও ঘুমাও। আমার ক্ষুধা লাগছে, খাবো আমি, খিদে সহ্য হয় না। 4 বছর তো না খেয়েই ছিলে। বাজে কথা বলবেন না একদম। হোয়াট এভার, শুটকি মানুষ। এত রাতে ঝামেলা কেন করছেন? খাবো বললাম তো। খাও না, কে বারণ করলো? আমি তো করিনি। আইসক্রিম রেখে চকলেট খাও আর ঘুমাও। মিষ্টি আম্মু, এদিকে আসো তো, দাঁতে পোকা হয়ে যাবে সোনা। মেহেরিন অগত্যা মিষ্টির বাকি চকলেট নিয়ে খেতে থাকে। সত্যি ক্ষুধা লাগছিল ওর। আইমান সেদিকে তাকিয়ে মুচকে হাসে আর মিষ্টির দাঁত পরিষ্কার করে নিয়ে আসে জলদি। আইমান মেয়েকে বুকে জড়িয়ে শুয়ে আছে। কিছুক্ষণের মাঝেই মিষ্টি ঘুমিয়ে গেল। ওদিকে মেহেরিন একটার পর একটা চকলেট খেয়েই যাচ্ছে। আইমান সেটা খেয়াল করে দেখে। মেয়ের দুপাশে বালিশ রেখে আইমান উঠে আসে। মেহেরিন খাওয়া শেষে চকলেটের কাগজগুলো ময়লার ঝুড়িতে রেখে ফ্রেশ হতে যায়। মিষ্টিকে ঘুম পাড়াতে গিয়ে ফ্রেশ হওয়া হয়নি ওর। কাবার্ড খুলতেই এক সাইডে নিজের জামা কাপড় দেখতে পায়, সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখা সব, যেন কেউ এগুলোর যত্ন নেয় নিয়ম করে। মেহেরিন বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে যায়। নিজেকে অনেকটা অগোছালো মনে হচ্ছে। চোখের নিচে কালচে দাগ, বিবর্ণ চেহারা। আগের জামাগুলো কেমন যেন অনেকটা ঢিলাঢালা মনে হচ্ছে। শরীর তো শুকিয়ে গেছে একদমই। নিজেকে নিজের কাছেই অসুন্দর মনে হচ্ছে ওর। ড্রেসিং টেবিলের একটা সাইডে ওর কসমেটিক এখনও। মনে হয় যেন নতুন আনানো হয়েছে কিছুদিন হলো। কই 4 বছর আগে তো এমন ছিল না। পুরো ড্রেসিং টেবিল জুড়ে মিষ্টির যাবতীয় সব, হেয়ার ব্যান্ড, ক্লিপ, ছোটো ছোটো চুড়ি, কত কি। মেহেরিন মুচকি হাসে। গোছালো সব। আইমান বরাবরই গোছালো ছিল স্বভাবের। মেহেরিন নিজেকে আইমানের পাশে কেন জানি বেমানান মনে হচ্ছে। আইমান বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে। মেহেরিন গুটি গুটি পায়ে আইমানের কাছে যায়। আইমান বুঝতে পারে মেহেরিনের উপস্থিতি। চিরচেনা সেই গন্ধ। হাজারটা মানুষের উপস্থিতির মাঝে যেন প্রেয়সীর উপস্থিতি জানান দিয়ে যাবে এমন মাতাল করা গন্ধ। আইমান সামনে তাকিয়ে বলে, না ঘুমিয়ে এখানে যে? আমায় ইগনোর করছেন আপনি? না মানে? বলো, মনে যা আছে। শুনছি তো আমি, তাই না? বলো বলো, তোমায় মানায় না তাই তো? জি। মেহেরিন মাথা নিচু করে মিয়ে যাওয়া স্বরে জবাব দেয়। আইমানের মুখ দেখে বোঝা মুশকিল ঠিক কেমন অনুভূতি কাজ করছে ওর মাঝে। তবে আইমান দাঁড়িয়ে না থেকে দোলনায় গিয়ে বসে আর মেহেরিনকে ইশারা করে নিজের কাছে বসতে। মেহেরিন যথাসম্ভব দূরত্ব বজায় রেখে বসে আইমানের থেকে। আইমান আবারও মুখ খুলে বলে, শোনো, আগের মেহেরিন থেকে এখনের মেহেরিন সত্যি আমার পাশে অযোগ্য। মেহেরিনের চোখ ছলছল করে ওঠে। কি বললো আইমান? পারল কি করে বলতে এমনটা? এবার কি কষ্ট হলো না ওর এমন বলতে? একবারও কি কষ্ট হলো না এমন ওর বলতে? মেহেরিন নিজ দিকে তাকিয়ে চোখের জল বিসর্জন দিয়ে যাচ্ছে। আইমান আবারও বলে, শুনবে না কেন অযোগ্য বলছি? জি জি। আচ্ছা শোনো, আগের মেহেরিন আর এখনের মেহেরিনের মাঝে আকাশ সমান ফারাক। অল্প বিস্তর দূর থেকে স্বয়ংসম্মত দূরত্বে এসে ঠিকেছে সব। একটা জবাব দিবি আমার কথায়? হ্যাঁ বলুন। 4 বছর আগে যদি বলতাম আমার কাছে এসে বসতে, তাহলেও বুঝি এতটা দূরত্ব রেখে বসে যেতে? আমার একদম কাছে আসতো না তুমি। যতটা কাছে থাকলে আর যাই হোক, তোমার শূন্য তো আমায় কুড়ে কুড়ে খাবে না, বুঝতে কি না? মেহেরিন নিশ্চুপ। বুঝতে ভুল হচ্ছে না এখন ওর আইমান কেন কথাগুলো বলছিল। মেহেরিন নিশ্চুপ হয়ে চোখের জল বিসর্জন দিয়ে যাচ্ছে। আইমান আবারও বলে, কেমন ছিলাম আমি? কেমন ছিলাম আমি? জিজ্ঞেস করেছো একবার আমায়? জানতে চেয়েছো একবারও তোমায় ছাড়া ভালো ছিলাম কিনা আমি? ভালো ছিলাম না তো বলবোই বা কি করে আর? 4টা বছর, যেখানে 4টা দিন তোমার থেকে দূরে থাকা দুষ্কর হয়ে উঠতো আমার। কিভাবে ছিলাম আমি? জাস্ট বিকজ অফ ইউ। তোমার কেয়ারলেস হওয়ার কারণে আমার মেয়ে আর আমার লাইফে 4টা বছর চলে গেছে। আর এখন তুমি জিজ্ঞাসা করছো তোমায় আমি? হোয়াট এভার। আমি কি বলবে? কিছু না। আচ্ছা বলা লাগবে না, এদিকে আসো। বললাম তো এদিকে আসো। মান অভিমান সহ্য হচ্ছে না আমার। এদিকে আসতে বলছি তোমায় আমি। কথা কানে যায় না বুঝি? শুনছি তো। তাহলে আসছো না যে? ভয় হচ্ছে। কারণ? জানি না। আমায় ভয় হয় তোমার? বরাবরই তো হয়, নতুন তো আর না। বাচ্চা মানুষ বলে কথা।
বাচ্চা বলছেন কেন? বাচ্চা তো তাই। তুমি এখনো দূরে আছো যে? যার দরকার সে নিয়ে যাক না। আমি পারবো না। তাহলে আমিও যাচ্ছি না। জেদ ভালো না মেহু, বর ডাকে তাই না, এদিকে আসো। মেহরিন আর উপেক্ষা করতে পারে না আয়মানের ডাক। আয়মানের কাছে যায় মেহু। মেহরিনকে বুকের সাথে জড়িয়ে নেয় আয়মান। মেহরিন আয়মানের বুকে থেকে মাথা তুলে আয়মানের মুখের দিকে চায়। খোঁচা খোঁচা দাড়িতে অমায়িক লাগছে একদম। কতই না সুন্দর সুদর্শন পুরুষ সে, দেখলেই মন ভরে ওঠে একদম। আয়মান মেহরিনকে অমন তাকিয়ে থাকতে দেখে চোখের ইশারায় জিজ্ঞাসা করে, কি? মেহরিন মাথা নাড়িয়ে কিছু না বোঝায়। মেহরিন আয়মানের বুকে মাথা গুজে আছে আর আয়মানও মেহরিনকে জড়িয়ে চোখ বন্ধ করে আছে। কত না সুখ এই স্পর্শে, একদম ভালোবাসাময় পরশ একে অপরের জন্য। আজকে সকালটা একদম অন্যরকম মিষ্টির জন্য। গুম গুম চোখে তাকিয়ে দেখে ওর মা মাম্মামের বুকে মুখ গুজে ঘুমাচ্ছিল আর ওর বাবাই ওদের দুজনকে নিজের বাহুডোরে আবদ্ধ করে রেখেছে। মিষ্টির কি হলো কে জানে, ওদের মাছ থেকে উঠে গিয়ে গুটি গুটি পায়ে বাইরে চলে আসলো। বাইরে এসে দেখে মানহা সোফায় বসে টিভিতে মোটু পাতলো কার্টুন দেখছে। মিষ্টি মানহার পাশে গিয়ে বসে আর বলে, ওই কি মামামের গায়ে কেমন গন্ধ? কেমন গন্ধ রে? ভালো ভালো গন্ধ, ঘুম পাই গন্ধের। ছোট মায়ের গায়ে এমন গন্ধ আছে কি? আমি কি জানি? আর তুই এত বেলা অব্দি ঘুমাস মিষ্টি? আমি যে সকালে উঠে কার্টুন দেখতেছি। তোমার নেই? কিসের কথা বলছিস মিষ্টি? ওই যে এত এত ছোট বাচ্চারা থাকে, কি যেন নাম? তুমি যে রোজ যাও। স্কুলের কথা বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমিও মামামের আর বাবাইকে বলবো আমায়ও নিয়ে যেতে ওখানে। ছোট মিষ্টি, তোমার থেকে এইটুকুনি ছোট আমি। আমার চুল বড় হবে তো আমিও তোমার সমান হয়ে যাব। আমার বাবাই বলেছে আমি এখন বড় হয়ে গেছি। বড় বাবা জানি না কিচ্ছু, তুই ছোটই। না, আমার বাবাই সব জানে। আমি বলছি না সব জানে না? না জানে বলছি তো। বললাম না বড় বাবা কিচ্ছু জানে না। মিষ্টি মানহার চিল্লিয়ে বলা দেখে কেঁদে উঠল। রাতুল ড্রয়িং রুমে আসছিল ফ্রেশ হয়ে। এমন সময় মিষ্টিকে কাঁদতে দেখে দৌড়ে আসে। দৌড়ে এসে মিষ্টিকে কোলে নিয়ে বলে, কি হয়েছে আম্মু, কাঁদো কেন তুমি? আপু বলে আমার বাবা কিছু জানে না। মানহা, বোনের সাথে ঝামেলা করছো কেন? আব্বু আমি কি করলাম? মিষ্টি বলে ও নাকি বড় হয়ে গেছে। ওকে বড় হয়েছে নাকি? আমি বড় তো, তাই না? রাতুল কি বলবে ভেবে পাচ্ছে না। মিষ্টির দিকে তাকিয়ে দেখে ও ঠোঁট উল্টে কাদো কাদো মুখ নিয়ে চেয়ে আছে। আর এদিকে মানহার মুখে গভীর চিন্তার ছাপ। মনে হয় যেন বিজ্ঞের মতো কি না কি ভেবে যাচ্ছে। রাতুলি বা কি বলবে এখন? 5 বছরের বাচ্চা আর 4 বছরের বাচ্চাকে ছোট বলছে আর নিজেকে বড় দাবি করছে। রাতুল কিছু একটা ভেবে বলে। রাতুল মানহার প্রশ্ন শুনে মনে মনে আফসোসের সুরে বলে, মানহা মিষ্টি আমার সাথে পার্কে যাবে এখন? যাব, তবে সকাল সকাল কেন আব্বু? আমরা না বিকেলে যাই? এত প্রশ্ন করিস কেন মা, যেমন বলছি মেনে নে না। রাতুল বাচ্চাদের নিয়ে পার্কে চলে যায়। মিষ্টিও ততক্ষণে হাসি খুশি হয়ে গেছিল। এদিকে মেহরিনের ঘুম ভাঙতেই বুকে ভারী কিছু অনুভব করে। ঘুম ঘুম চোখ মেলে তাকাতেই চোখের সামনে আসে এত এত কালো চুল। গলার দিকটায় কেমন যেন লাগছে। মেহরিন বুঝতে পারে আয়মান ওর বুকে মুখ গজে আছে। মেহরিন ছটফট করছে খুব। এতটা কাছে কতটা সময় পর। মেহরিনের নিঃশ্বাস গাঢ় হয়ে যাচ্ছে খুব। মেহরিনের ছটফট করার মাঝেই জেগে যায় আয়মান। আয়মান জেগে বুকে মুখ খুঁজতেই বলে, ছটফট করছো কেন তুমি? অস্বস্তি হচ্ছে আমার। কেন? এতটা কাছে কি আমি আগে ছিলাম না তোমার? কতটা কাছে ছিলাম সেটাও তো অজানা নয় তোমার, তাই না? তাহলে এখন কেন অস্বস্তি হচ্ছে বলছো? জানি না, অস্বস্তি হচ্ছে আমার খুব। আয়মান যেন মেহরিনের কথা কানেই নেয়নি। আয়মান আরও নিবিড়ভাবে মিশিয়ে যায় মেহরিনের সাথে। মেহরিনের বুকে কিস করে জামার উপর দিয়ে বুকে নাক ঘষে যাচ্ছে আয়মান। এদিকে আয়মানের এমন পাগলামিতে মেহরিন তো যায় যায় অবস্থা। মেহরিন আয়মানের মাথা নিজের বুকে চেপে ধরে। আয়মান যেন উন্মাদ হয়ে ওঠে প্রায়। মেহরিনের গলায় পাগলের মতো একটার পর একটা ঠোঁটে স্পর্শ দিয়ে যাচ্ছে।
গলা থেকে উঠে ঠোঁটের কাছে আসে আয়মান। মেহরিনের দিকে তাকাতেই দেখে মেহরিন চোখ বন্ধ করে দাঁত খিচে আছে। চোখের পাতাগুলো কেঁপে কেঁপে উঠছে বারবার, ঠোঁট দুটো কাঁপছে রীতিমতো। আয়মান যেন ঘুরে চলে যাচ্ছে। আয়মান মেহরিনের কাছে এসে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়, গভীর স্পর্শ এঁকে দিচ্ছে মেহরিনের ঠোঁটে। মেহরিনও তাল মিলিয়ে আয়মানের ঠোঁটে কিস করে যাচ্ছে। আয়মান মেহরিনের ঠোঁটে, মুখ, গালে, কপালে একটার পর একটা কিস করেই যাচ্ছে। আয়মান আবারও মেহরিনের বুকে মুখ গুজে দেয়। মেহরিন কেঁপে ওঠে আবারও আয়মানের স্পর্শে। আয়মান মেহরিনের কম্পন টের পায়। এই কম্পন যেন আয়মানকে উন্মাদ করে দিচ্ছে একদমই। মেহরিনের বুকে নাক ঘষে যাচ্ছে আয়মান, আর ঘোর লেগে থাকা কণ্ঠে বলে, বউ, পাগল হয়ে যাচ্ছি যে। এই সকালে এত বেপরোয়া কেন হচ্ছি আমি? পাগল করে দিচ্ছি তো তুমি আমায়। বারবার কেঁপে কেঁপে ওঠো, আর তোমার বুকের। আর কিছু বলবে আয়মান তার আগেই মেহরিন বলে ওঠে, চুপ। কেন? একটু বলে না প্লিজ। না কিছু বলা লাগবে না, সরুন না প্লিজ, কেউ এসে পড়বে তো। দরজা লাগিয়ে আসছি আমি, আবার কেউ আসবে না। অনেক বেলা হয় তো অনেক কিছু, বাইরে যাওয়া লাগবে তো, অনেকটা বেজে গেছে তো। সো হোয়াট, ঘুমাবো আমি। ঘুমাচ্ছেন কই? তো কি করছি আমি? বলো কি করছি আমি না ঘুমিয়ে? বলতে পারবে তো যেতে দিব। জানি না, যেতে দিন না। বললাম তো, বলতে পারলে যেতে দিব, আর নয়তো। মিষ্টি কাঁদছে, শুনতে পাচ্ছেন? কই আমো কাঁদে কি? আয়মানের থেকে এই সুযোগে উঠে চলে আসে মেহরিন। আয়মান বুঝতে পারে তাকে বোকা বানানো হয়েছে। আয়মান চোখ রাঙানি তাকাতেই দেখে মেহরিন দরজা খুলে বেরিয়ে গেছে ইতিমধ্যেই। পাশের রুম থেকে ফ্রেশ হয়ে বাইরে চলে আসে মেহরিন। এতক্ষণে রাতুল এলাকার পার্ক থেকে মানহা মিষ্টিকে ঘুরিয়ে নিয়ে আসছে। মিষ্টি রাতুলের কোল থেকে নেমে দৌড়ে মেহরিনের কাছে চলে আসে। মেহরিন মেয়েকে কোলে নিয়ে সোফায় গিয়ে বসে। মিষ্টি মেহরিনকে খুব ছোট্ট করে কানে কানে বলে, মামাম, ও মামাম শোনো। কি গো শোনা? নানু বাড়ি যাবো, বাবাই বলছে তুমি আসলে নানু বাড়ি নিয়ে যাবে। মামু আসতে কত তাবলেও আমায় নিয়ে যায় না। মামি বাড়ি যাব আমি। মিষ্টির ফিসফিসিয়ে করে বলা কথা এতক্ষণে চেঁচামেচিতে পরিণত হয়েছে। আহানা শিকদার নাতনির জন্য খাবার নিয়ে আস্তে আস্তে বলেন, মিষ্টি তো ঠিকই বলেছে, যা গিয়ে গ্রাম থেকে ঘুরে আয় তোরা। সাথে মেহনু বা রাতুল, মানহাকেও নিয়ে যা। কাছ থেকে দেখে সবাই ভালো লাগবে খুব। যা গিয়ে ঘুরে আয়। আয়মান নিচে নামতে নামতে বলে, কোথায় যাওয়ার কথা হচ্ছে আমো? গ্রামে যাওয়ার কথা বলছিলাম। ও, বলছিলাম সবাইকে নিয়ে গ্রাম থেকে ঘুরে আয়। মিষ্টি মামুর বাড়ি যাবে বলে। আমো বলে তো নিয়ে যেতেই হয়। সবাই রেডি হয়ে থেকো, আমি বিকালের দিকে নিয়ে যাব। আর যতদিন ইচ্ছে থেকেও আসতে পারবে, আমার কোনো সমস্যা নাই একদম। ঢং। কিছু বুঝলে তুমি মিহু? না তো। মিষ্টি চলো তো খেয়ে নাও, আর মানহাও তুমিও এসো, একসাথে খাইয়ে দিচ্ছি আমি। বিকেলে গ্রামের পিচ ঢালা রাস্তায় চলছে গাড়ি। আয়মান ফ্রন্ট সিটে বসে আছে মিষ্টিকে কোলে নিয়ে, আর রাতুল ড্রাইভ করে যাচ্ছে। মেহরিন পেছনের সিটে নিচের দিকের কাঁচ নামিয়ে বাইরের দিকে দেখে যাচ্ছে। মানমাহা মেহনুরের কোলে বসে এটা সেটা জিজ্ঞাসা করেই যাচ্ছে, আর মেহনুর মেয়ের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। মিষ্টি হুট করে সামনে থেকে বলে ওঠে, বাবাই, মামা কই? ওই যে মামা, হাতে ফুল। আয়মান খেয়াল করে দেখে সত্যি মুহিত দাঁড়িয়ে আছে, হাতে একগুচ্ছ রাধাচূড়া। নিশ্চয় বোন আসবে শুনে বোনের জন্য রাধাচূড়া নিয়ে আসছে গাছ থেকে। এই জায়গাটা সেই জায়গাটা যেখানে আয়মান প্রথম যুবতী মেহরিনকে দেখেছিল। রাতুল মুহিতকে দেখে গাড়ি থামায়। মুহিত ওর পাশে গাড়ি থামতে দেখে ঘাবড়ে গেলেও পরে গাড়ির ভিতরে থাকা মানুষের দেখে প্রাণোচ্ছল হাসি দেয়। মেহরিন গাড়ি থেকে বেরিয়ে ছুটে ভাইয়ের কাছে চলে আসে। কত বছর পর ভাইকে কাছ থেকে দেখছে মেহরিন। মুহিতেরও ওই একই অবস্থা। এতগুলো বছর পর বোনকে কাছ থেকে দেখে আনন্দের অশ্রু বিসর্জন দেয় মুহিত। ভাইকে বাহুডোরে আবদ্ধ করে মাথায় হাত বুলিয়ে কেঁদে ওঠে মেহরিন। এদিকে মুহিত মেহরিনের কান্না দেখে মিষ্টিও কেঁদে দেয়। মিষ্টিকে কাঁদতে দেখে আয়মান বলে, তোমাদের ভাই বোনের কান্না শেষ হলে স্টপ নাও প্লিজ। আমার আম্মু কাঁদে। মিহু, মিষ্টি কাঁদে। মেহরিন আয়মানের কথা শুনে মিষ্টির দিকে তাকায়। মিষ্টির ঠোঁট উল্টেই কান্না করে যাচ্ছে। মেহরিন কি করবে ভেবে পায় না। এদিকে মুহিত ভাগ্নের হাতে একগুচ্ছ রাধাচূড়া নিয়ে দিতেই মিষ্টির কান্না থামিয়ে রাধাচূড়া দেখতে ব্যস্ত।
আইমান অবাক হয় মেয়ের ফুল পেয়ে এমন কান্না থামানোর, তবে আবার ভাবে এটা অস্বাভাবিক কিছু না। মায়ের যেখানে এত রাধাচূড়া নিয়ে আদিখ্যাতা, সেখানে মেয়ে অল্প একটু পাগল হলেও মন্দ হয় না। মিষ্টিকে একা ফুল দিতে দেখে মানহা বলে ওঠে, আম্মু আমার ফুল নিয়ে দাও। মিষ্টি একা নিল কেন? আমার কই আম্মু? আমায় এনে দাও। ও মামা আমার কই? আমারটা দাও, আমার বেশি দাও। আমি বড়, আমার বেশি দাও। মানহার কথা শুনে মিষ্টি বলে, আমার থেকে নাও, আমার তো এত এত। না তুই ছোট, তোর জিনিস নিতে নেই, তোরটা তুই রাখ, আমি নতুন নিব। মামা আমার ফুল দাও। বাবাই বলেছে আমি জানি আমি বড়। না তুই ছোট তো। বাচ্চাদের এমন ঝামেলা করতে দেখে মুহিদ হাতে থাকা বাকি রাধাচূড়াগুলো মানহাকে দিয়ে দেয়। এদিকে মুহিদের কাছে আর ফুল না দেখে মেহরিন বলে, ভাই আমরা কই? মুহিদ আবার অসহায় দৃষ্টিতে তাকায় মেহরিনের দিকে। আইমান অবস্থা বেগতিক দেখে বলে, এই যে তোমার আম্মুকে কোলে নাও, আর ওর ফুল তুমিও শেয়ার করে নাও। আম্মু, মামামের কোলে যাও তো। মিষ্টি মেহরিনের কোলে যায়। আইমান মিষ্টি, মেহরিন আর মানহাকে একসাথে নিয়ে ছবি তুলে দেয় রাধাচূড়া সহ। মেহনুর রাতুলের দিকে তাকিয়ে বলে, তোমার মেয়ে কেমন বড় বড় দাবি করছে নিজেকে, কারণ কি? আমি জানি না কিছু, সকালেও তো এমন করছে, তা আমি কোনোভাবে সামলে নিয়েছি। এখন আবার এমন করছে। 5 বছরের বাচ্চা, সে কিনা নিজেকে বড় দাবি করছে, তা আবার 4 বছরের বাচ্চার কাছে। দোষ তো ওর না, দোষ তোমার। তুমি কেমন করো? হোয়াট রাবিশ! আমি কি করলাম শুনি? কিছু না, ঝামেলা করবা না একদম। মেহনুররা রাতুলের এমন অবস্থা দেখে আইমান গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসে আর সবাইকে গাড়িতে উঠতে বলে। সবাই গাড়িতে ওঠার পর গাড়ি চলে শিকদার বাড়ির উদ্দেশ্যে। তাহেরা শিকদার পানের বাটা থেকে পান সাজাচ্ছেন আর একটা একটা করে মুখে পুড়ছেন। ওনার পাশে বসে ঝিমাচ্ছেন আরমান শিকদার। আরমান শিকদারের শাস্তি এমন বসে ঝিমানো। অদ্ভুত শাস্তি দিয়েছেন ছোট ছেলেকে তাহেরা শিকদার। ছেলে কাল সারা রাত জেগে বাইরে কাজ করেছে, দিনে বাসায় এসে থেকে এটা সেটা করে ঘুমানোর সময় পায়নি। যেন ভেবেছে দুপুর গড়িয়ে বিকেলের দিকে একটু ঘুমিয়ে নেবে। তখনই তাহেরা শিকদার পানের বাটা থেকে পান সুপারি নিয়ে ছেলেকে সামনে বসতে বলেছেন। মায়ের আদেশ অমান্য করে বাইরে যাওয়া সম্ভব না আরমান শিকদারের পক্ষে, তাই মায়ের সামনে বসে বসে ঝিমাচ্ছেন আরমান শিকদার। মেহরিন বাসায় পৌঁছাতেই মেহরিন মিষ্টিকে নিয়ে ছুটে তাহেরা শিকদারের রুমে চলে আসে। এদিকে মেহরিনের মা ওদের আসার খবর পেয়ে অন্দরমহল থেকে বাইরে আসতেই মেয়ে আর নাতনিকে অমন ছুটে যেতে দেখে অবাক হয়। আজ এত বছর পর মেয়ে বাড়িতে আসলো সুস্থ অবস্থায়, তা কই যায় হুট করে? মেহরিনরা আসবে শুনে আদিল শিকদারও বাইরে যাননি আজ। মেয়ে নাতনির দিকে এমন তাকিয়ে থাকতে দেখে মেহরিনের মাকে এটা বলে আশ্বাস দেন যে তার মেয়ে নাতনি তাহেরা শিকদারের ঘরে যাচ্ছে। মেহরিনের মা ওদিক থেকে নজর সরিয়ে বাকি সবার দিকে নজর দেন। এদিকে মেহরিন দাদির রুমে এসে ছোট কাকাকে এমন বসে বসে ঝিমাতে দেখে অবাক হয়। মিষ্টি তো মুখ ফসকে বলেই ফেলে, মামা ছোট নানু বসে বসে ঘুমায়। মিষ্টির কথা শুনে তাহেরা শিকদার ওদের দিকে তাকায়। দীর্ঘ 5টা বছর পর নাতনিকে কাছ থেকে দেখে আনন্দে আপ্লুত হয় তাহেরা শিকদার। আরমান শিকদার ঘুমোয় যেন নিমেষেই পগার পার। মেহরিন একবার আরমান শিকদারের মুখে তাকায়। কয়েক বছরে অনেক পরিবর্তন চলে এসেছে চেহারায়। তাহেরা শিকদারের চামড়ায় ঝুল ধরেছে, বয়সের ছাপ স্পষ্ট। মাথায় সাদা কালো চুলগুলো উকে দিচ্ছে 2-1টা করে। মেহরিন অবাক হয়ে তাহেরা শিকদারের দিকে জিজ্ঞাসা করে, দাদু ছোট চাচুকে এমন বসিয়ে রেখেছো কেন? আর চাচুই বা বসে ঝিমাচ্ছে কেন? ওর কথা বাদ দিয়ে তুই এদিকে আয় তো। আর তোর কোলে কে গো এটা? এটা আবার কে জানে না? তুমি? তোমার ছেলের বউ গো, তোমার ছেলের বউ। না আমি বউ না, আমি মিষ্টি, মামাম বউ। বলে কেন আমায়? ওরে পাকনা বুড়ি। না আমি পাকনা বুড়ি না, মামাম। মেহরিন মিষ্টিকে নিয়ে তাহেরা শিকদারের কাছে গিয়ে বসে। তাহেরা শিকদার নাতনির মুখে হাত বুলিয়ে দেখছেন। মিষ্টি নিজের মাকে এমন হাত বুলিয়ে বুলিয়ে দেখতে দেখে ভ্রু কুচকে তাকায় তাহেরা শিকদারের দিকে। তাহেরা শিকদার সেটা পর্যবেক্ষণ করতে হু হু করে হেসে ওঠেন। তাহেরা শিকদারকে হাসতে দিকে মিষ্টি হতভম্ব হয়ে যায়। এদিকে মেহরিন আবার সেই একই প্রশ্ন তুলে ধরে, দাদু বললে না তো
ছোট চাচাকে বসে রাখছে কেন এমন? পরে বাসায় রাখলো না তো কি করবো শুনি, বড় ছেলে বিয়ে করলো, তারপরে আবার মেয়ে নাতনি হইলো, আর ইনি বয়স বেড়ে বার্ধক্যের দিকে যায়। ওনার বিয়ে শাদীর খবর নাই, বয়স কি কমলো নাকি? আম্মা কি সব বলছেন আপনি? আমি বিয়ে করব না, এটা তো নতুন কিছু না, আর এখন আমার বিয়ে করার বয়সও নেই। না, তোমার বয়স নাই, বয়স আমার আছে। এমন বয়সও হয় নাই যে বিয়ে শাদী করা যাব না। মেহু অরে বুঝা। মেহরিন কি বলবে ভেবে পাচ্ছে না, কোনো কিছুই অজানা নয় ওর। আরমান শিকদার কেন বিয়ে করতে চান না সেটা ওর জানার বাইরে না। মেহরিনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন আরমান শিকদার। মেহরিনও যদি বেঁকে বসে তাহলে আরমান শিকদারের বিয়ে দিয়েই ছাড়বে। মেহরিন আরমান শিকদারের দিকে তাকিয়ে বলে, চাচ্চু দাদু যেটা বলছে মেনে নাও। শেষে তুইও একই কথা বলবি? না বলার কারণ আছে কি? আমার মেয়ে হয়ে গেছে আর আমার চাচার কিনা বিয়ে অবধি হয়নি। মানুষ কি বলে শুনি? যা ইচ্ছে বলুক, আমি বিয়ে করব না। কেন করবে না? কারণ তোর অজানা নয় নিশ্চয়। তাহলে যেটাকে কারণ ভেবে বসে আছো তার সাথে বিয়ে দিয়ে দেই। পাগল হয়েছিস? পাগল কেন হব আমি? তার তো আর এখন সংসার নেই। 5 বছরে কি নতুন করে সংসার হয়েছে? না হয়নি তো কি হয়েছে? কিছু হয়নি, তবে এখন হবে। দাদু, চেয়ারম্যান বাড়িতে যাব সন্ধ্যায়, তুমি তৈরি থেকো। আর ছোট চাচা তুমিও যাচ্ছ? আমি কোথাও যাচ্ছি না। যাবি না মানে কি? এই মেহু, তুই সবাইকে বলে ব্যবস্থা কর, বাকিটা আমি দেখে নিব। এলাকায় এমন কোনো বাপের বেটা নাই তাহেরা শিকদারের কথা অমান্য করবে। তুই ব্যবস্থা কর সব কিছুর। সন্ধ্যায় চেয়ারম্যানের বাড়ির উঠানে রাখা চেয়ারে বসে আছে শিকদার বাড়ির তরুণ সদস্য থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সদস্যগণ। তাহেরা শিকদার তার চোখের চশমা আলতো হাতে ঠিক করে আয়েশি ভঙ্গিতে বসলেন তার বরাদ্দকৃত চেয়ারটায়। মেহরিন পাশে দাঁড়িয়ে আছে তাহেরা শিকদারের। আরমান শিকদার মাথা নিচু করে বসে আছে তাহেরা শিকদারের পাশে থাকা চেয়ারটায়। চেয়ারম্যান রহমান সাহেব অনেকটা উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিলেন সবার দিকে। তবে আয়মানকে দেখা মাত্রই তার ছেলে আর তার গলার পানি যেন শুকিয়ে যাওয়ার অবস্থা। আয়মান মেয়েকে কোলে নিয়ে আছে আর ভাবছে হঠাৎ এই রাতে বিরেতে এখানে আসার কারণ কি। মিষ্টি, আয়মান, মেহরিন, তাহেরা শিকদার আর আরমান শিকদার এসেছে চেয়ারম্যানের বাড়িতে। চেয়ারম্যান সাহেব অতি বিনয় নম্রতা সহকারে জিজ্ঞাসা করে তাহেরা শিকদারকে, জি, কি মনে করে আমার বাড়িতে আসা? তোমার বাড়িতে থাকতে আসি নাই আমি রহমান, আমার একটা খায়েশ যেটা পূরণ করতে পারবে তুমি, তাই আশা তোমার বাড়িতে। আশা করি আমার কথার উপরে তুমি কথা বলার সাহস দেখাবা না। তাহেরা শিকদার গাম্ভীর্যের সঙ্গে বলা কথায় খানিকটা নড়ে চড়ে যায় রহমান সাহেব। সে ভাবতেই পারেনি এখনও এতটা কাঠিন্য বজায় থাকবে তাহেরা শিকদারের কথায়। রহমান সাহেব কিছু একটা বলতে নিবে তার আগেই রহমান সাহেবের বউ চা নাস্তা এনে রাখে ওদের সামনে থাকা ছোট্ট টেবিলটায়। রহমান সাহেব বাধাপ্রাপ্ত হয় নিজের ভেতরেই, মুখ ফুটে কিছু বলার সাহস পায় না। আর তাহেরা শিকদার আবারও মুখ খুললেন আর বললেন, রহমান, আমি এখানে আসার মূল কারণ হচ্ছে তোমার বোন রাবেয়া। জি, আমি কেন? রাবেয়া রহমান সাহেবের পাশেই বসেছিল মাথা নিচু করে। তার এখানে না অন্দরমহলে থাকার কথা, তাহেরা শিকদারের কথাতেই তার এখানে এসে বসা। নিজেকে কারণ হিসাবে শুনতে পেয়ে চমকপ্রদ হয়ে তাকায় রাবেয়া। তড়িৎ গতিতেই প্রশ্ন ছেড়ে দেয় তাহেরা শিকদারের দিকে। তাহেরা শিকদার রাবেয়াকে এমন প্রশ্ন করতে দেখে খানিকটা বিরক্ত হয়। বিরক্ত নিয়ে তাকায় রাবেয়ার দিকে। মেহরিন অবস্থা বেগতিক দেখে তাহেরা শিকদারের কাঁধের উপর হাত রাখে, যার অর্থ বাকি সবটুকু সে নিজেই সামলে নিবে। মেহরিন রহমান সাহেবের দিকে তাকিয়ে বলে, চাচা, আমাদের এখানে আসার মূল কারণ হচ্ছে আপনার বোন মানে রাবেয়া ফুপুর সাথে আমার চাচা আরমান শিকদারের বিয়ের কথা নিয়ে আসছি। এতে নিশ্চয় আপনার আমোদ থাকার কথা না চাচা? যদিও কথাটা দাদুর বলার কথা, তবে দাদুর হয়ে আমি বলছি, আপনার মন্তব্য কি এ বিষয়ে? আয়মান হতবাক। তাকে না জানিয়ে তার ছোট চাচার বিয়ের কথা বলতে এসেছে এরা। আর মেহরিনের কথা বলার ধরনও কেমন গম্ভীর, মনে হয় যেন তাহেরা শিকদারের প্রভাব লক্ষণীয়। আয়মান মেয়েকে নিয়ে একটা চেয়ারে বসে আছে এখন। আয়মান আর মিষ্টি উভয়ই গালে হাত দিয়ে মেহরিনের কথা বলার ধরন দেখে যাচ্ছে এক মনে। এদিকে রহমান সাহেব প্রস্তাবটা নাকচ করার কারণ দেখেন না এতে। রাবেয়া নিজের মতামত প্রকাশ করার সমীচীন বলে মনে করল না, তাই সেও ভাইয়ের মতের উপর নির্ভর করে আছে।
যদিও সে জানতো আরমান শিকদার তাকে পছন্দ করে, তবে এটা ভাবতে পারেনি আজ ঠিক এতটা বছর পর আরমান শিকদার আসবে তাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে। রহমান সাহেব সম্মতি জানাতেই তাহেরা শিকদার আজই আংটি পরিয়ে যাওয়ার কথা বলেন। তবে এই কথা শুনে রহমান সাহেব অমত করে ওঠে। সে চায় ঘরোয়াভাবে বিয়েটা যেন হয়ে যায়। তাহেরা শিকদার নাছোড়বান্দা, তিনি চান না তার ছোট ছেলের বিয়ে ঘরোয়াভাবে হোক। মেহরিন বোঝানোর পর মেনে নেয় তাহেরা শিকদার। পাশের এলাকার কাজী ডেকে ঘরোয়াভাবে বিয়েটা সম্পন্ন করে নেয় সবাই। এদিকে আয়মান আর মিষ্টির তো বেগতিক অবস্থা। মিষ্টি আয়মানের দিকে তাকায় আর বলে, বাবাই ও বাবাই। কি হয়েছে আম্মু? মামাম আমার কাছে আসে না কেন? মামাম কোলে নেয় না কেন? তোমার মামাম তো ব্যস্ত আছে গো, দেখতে পাচ্ছ না? আমাদের দিকে নজর অবধি নেই ওর। আমরা ঠিকই আছি, তাই না? বাসায় যাব। এখন না, নতুন বউ দাদু, পরে বাসায় নিয়ে আসবো আমরা। আমি বউ সাজবো। না মা, শাস্তি নেই এখন। পরের বার বাসায় গিয়ে প্রিন্সেস সাজিয়ে দিব। আমার প্রিন্সেস না তুমি? না, ফেয়ারি সাজবো। আচ্ছা, ফেরি সাজিয়ে দিব পাক্কা। আমার ফেয়ারি জামা আনা হয়নি তো। ও মা, তাই? তাহলে কি হবে? তাহলে কি হবে বাবাই? মিষ্টি ঠোঁট উল্টে জিজ্ঞাসা করছে আয়মানকে। আয়মান মেয়ের গাল টেনে আহ্লাদি ভঙ্গিতে কথা বলতেই খিলখিল করে হেসে ওঠে মিষ্টি। আয়মান মেয়ের সাথে খুনসুটি করতে থাকে। মেয়ের ঝামেলা মিটতে মিটতে রাত বেড়ে যায় অনেক। রহমান সাহেব সবাইকে শিকদার মঞ্জিলে ফিরে যেতে দিতে নারাজ। তাহেরা শিকদার আবারও নিজেও বাসভূমিতে রেখে এখানে থাকতে নারাজ। তিনি রাত যতই হোক না কেন বাসায় ফিরে যাবেন। রহমান সাহেব তার ছেলেকে নিয়ে তাহেরা শিকদারকে পাঠিয়ে দিলেন শিকদার মঞ্জিলে। আয়মান, মিষ্টি, মেহরিন আর আরমান শিকদার থেকে গেলেন চেয়ারম্যানের বাড়িতে। আরমান শিকদার আর রাবেয়াকে নিজেদের রুমে ঠিকঠাক করে দিয়ে আসে মেহরিন সহ বাসার সবাই। আয়মান, মিষ্টি, মেহরিন থাকার জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করা হয়। আয়মান মেয়েকে নিয়ে সেই রুমেই বিছানায় বসে আছে। আয়মান আর মিষ্টি দুজনেই গালে হাত দিয়ে বসে আছে। মেহরিন রুমে ঢুকে দুজনকে অমন বসতে থাকতে দেখে ভ্রু কুচকে বলে, এভাবে বসে আছেন কেন আপনি? আর বাবু, তুমি এমন বসে আছো কেন? মামাম বাজে। এমন বলে না সোনা, মাম্মাকে বাজে বলতে নেই বাচ্চা। কি হয়েছে বলো আমায়। বলবো না, মিষ্টি রাগ করেছে। মিষ্টির এমন অভিমানী কথা শুনে মেহরিন মিষ্টির কাছে এসে কোলে নেয় আর গালে মুখে আদরের স্পর্শ দিতেই মিষ্টি অভিমান ভুলে মায়ের বুকে মুখ লুকায়। এদিকে মা মেয়ের এমন সোহাগ দেখে আয়মান ফোড়ন কেটে বলে, মেয়ের বাবাই রাগ করেছে, সেদিকে কারো খেয়াল আছে? মেয়ে ঘুমায় আমার, কথা বলবেন না একদম। আর আপনি রাগ করুন, যা ইচ্ছে করুন, তাতে কার কি? ও, এখন আমি কিছুই না, তাই না? ঠিক আছে। আয়মান অভিমান দেখিয়ে বিছানার একদিকে শুয়ে যায়। মেহরিন মিষ্টিকে বিছানায় নিয়ে যেতে জিজ্ঞাসা করে, বাবু খাইছে কি? না খাইয়ে রাখছি আমি আমার মেয়েকে। কারো মতন তো আমি আবার উদাসীন না আমার মেয়ের প্রতি। মেহরিন আর কথা বাড়ায় না। মেহরিন মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর আরমান ফোনে কল করে যাচ্ছে। মিষ্টি ঘুমিয়ে যেতেই আয়মানকে মেহরিন ফিসফিসিয়ে বলে, রাত তো অনেক হলো, ঘুমাবেন কখন? সেটা কারো না জানলেও চলবে। তার ইচ্ছা করেছে তো সে ঘুমাক না, বারণ করিনি তো আমি। আমি তো ঘুমাবই, সারাদিন কত খাটাখাটুনি গেল আমার। কাল আরো কাজ আছে, তাই মন্ত্রী সাহেব, ঘুমানো লাগবে না বুঝছি। মাথায় হাত বুলিয়ে দাও, ঘুমিয়ে যাচ্ছি আমি। দেখছেন তো মেয়ের পাশে শুয়ে আছি, উঠে যাবে তো, তাই না? অজুহাত কেন দেখাও তুমি? চাইলেই তো মাঝে শুয়ে যেতে পারো। আমি তো বলিনি আম্মুকে রেখে আমার পাশে এসে শুয়ে যেতে? বলেছি কি আমি? যুক্তিবিদ্যা নিয়ে পড়তেন, রাজনীতিবিদ হওয়ার দরকার ছিল না তো, তাই না? এখন তোমার উস্কানি দেওয়ার কথা শুনতে পারবো না। মাথায় একটু হাত বুলিয়ে দেবে কিনা তাই বলো। এত আওয়াজ করছেন কেন? মেয়েটা উঠে যাবে তো। আচ্ছা, করছি না কিছু, ঘুমাও তুমি। আমার মাথায় হাত বুলিয়ে দেওয়া লাগবে না তোমার। আয়মান অভিমান মাখা কথা দেখে মেহরিন মিষ্টির পাশ থেকে উঠে এসে মিষ্টিকে ওর জায়গায় দিয়ে নিজে মাঝে শুয়ে পড়ে। মেহরিন আয়মানের মাথায় হাত বিলিয়ে দিচ্ছে আর আরেক হাতে মিষ্টিকে আগলে রেখেছে। মেহরিন যেন মনে হচ্ছে এখন জীবনটা পূর্ণতা পেল। মেহরিন হাত বুলিয়ে দিতে দিতেই আয়মান ঘুমিয়ে যায়। সকালে তারা বাসায় ফিরে আসে। এদিকে রাতুল মেহনুরের খেয়াল রাখছে আর মানহা মায়ের পেটে হাত রেখে এটা সেটা বলছে। মেহনুর আজই রিপোর্ট এসছে টেস্টের। মেহনুর 6 মাসের প্রেগনেন্ট। এদিকে রাতুল যেন কথাটা শুনে দ্বিতীয় চাঁদ হাতে পেয়ে গেল। মেহনুর বিরক্তি প্রকাশ করছে রাতুলের এমন পাগলামি দেখে। মেহনুর রাতুলকে বলে, প্রথমবার প্রেগনেন্ট হইছি আমি, এত পাগলামো শুরু কেন করছো শুনি? চুপ থাক,
তুই কি বুঝিস শুনি? কিছু বুঝিস না, একদম চুপ থাক। আমার যা করার আমি করেছি। তুই এখানে বসে থাক, আম্মুকে বলছি তোর কাছে বসতে। আর আমি একটু বাইরে যাবো এখন, এমনিতে অনেক লেট হয়ে গেছে। ছোট মা, তোমার পেটে হাত দিয়ে রাখছে কেন আপুই? মিষ্টির কথার মাঝেই ফোড়ন কেটে মানহা বলে, আরে তুই এখনো জানিস না ভাই আছে পেটে? আব্বু বলেছে যে আম্মুর পেটে ভাই আছে, তাই হাত দিয়ে দেখছি একটু। আমার মামামের পেটে ভাই আছে কি তাহলে? না, নেই তো, ছোট আম্মুর পেটে ভাই নেই। আচ্ছা, আমার আম্মুর পেট থেকে যে ভাই হবে সেটা তোর আর আমার, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও একটু দেখি। আয় দেখ। এদিকে মেহনুর বা কি বলবে ভেবে পাচ্ছে না। দুইটা বাচ্চাই পেটে হাত বোলাচ্ছে আর মাঝে মাঝে কান পেতে শুনছে। মেহনুর খানিক হাসছে, আবার কিছু পর বিরক্তিও প্রকাশ করছে। এদিকে আয়মান আর মেহরিন রেডি হয়ে নিচে নামছে বাইরে যাওয়ার জন্য। মিষ্টিকে আগে রেডি করিয়ে দিয়েছে আর মিষ্টি নিচে নেমে এসেছে অনেকক্ষণ। আয়মান মিষ্টিকে ডেকে বলে, চলো আম্মু। না, যাব না। কেন মা, কি হয়েছে, যাবে না কেন? ছোট মার পেটে ভাই আছে, তাই ভাই দেখবো, আমি ঘুরতে যাব না। মিষ্টি এমন করে কথাটা বলে দেওয়ায় মেহনুরের তো লজ্জায় যায় যায় অবস্থা। আয়মান কথাটা শুনে হেসে তাকায় মেহনুরের দিকে। মেহনুর হাসি দিয়ে মুখ নিচে করে নেয়। আয়মান বুঝতে পারে মেহনুর লজ্জা পাচ্ছে, তাই আর কিছু জিজ্ঞাসা করে না মেহনুরকে। তবে এইসবের মাঝে মেহরিনের চোখে মুখে বৃতৃষ্ণা। তার একটা কথা বারবার মাথায় আসছে, এখন যে সে আর মাটিতে স্বাদ নিতে পারবে না কখনো। মেহরিন মেহনুরের মাথায় হাত বুলিয়ে দেয় আর মিষ্টির দিকে তাকিয়ে নিজের ভাবনা বিসর্জন দেয়। মেহনুরের কাছ থেকে সরে এসে মেয়ের কপালে কোমর স্পর্শ দিয়ে গায়ে হাত বুলিয়ে দেয়। আয়মানকে নিয়ে বেরিয়ে পড়ে মেহরিন। মিষ্টিও হাসি মুখে বাবাই মাম্মাকে যেতে দেয়। এদিকে গ্রামের একটা বাড়িতে বসে আছে কয়েকজন লোক। তখন তাদের মধ্যে থাকা নওশিন এবং তার বাবা আফতাব আহমেদ দুজনে কয়েকদিন হলো জামিন পেয়েছে। তার যে করেই হোক আয়মানের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। তাদেরকে এতদিন জেলের মধ্যে থাকতে হয়েছে আয়মানের কারণে। কিন্তু নওশিনের বাবা আফতাব আহমেদ সামনে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলে, ম্যাম, আপনি এই সময় এখানে আসলেন কেন? আপনার বিরুদ্ধে এত বড় মামলা চলছে, আপনাকে পাওয়া মাত্রই তো পুলিশ গ্রেফতার করে নেবে। এই কথা বলতেই মেয়েটা হাসতে শুরু করে। তখন তার পাশে দাঁড়িয়ে থাকা আরিফ নামের লোকটা বলে, তোমাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না ম্যাম, সবকিছু প্ল্যান করে এসেছে। আয়মানের জীবনে শেষ মুহূর্ত চলে এসেছে। ও অনেক আশা নিয়ে বসছিল দেশের সেবা করবে। এতদিন আমরা তাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু এখন সব শেষ। আমাদের ধৈর্যসীমা পেরিয়ে গেছে সব কিছু। আয়মানকে এখন শাস্তি পেতেই হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সেটা আমি তোমাদের বলছি। আমি খবর পেয়েছি আয়মান এই গ্রামেই আছে, তাই এখান থেকে ওকে কিছুতেই ফিরে যেতে দেওয়া যাবে না। তাকে পুরো পরিবার সহ মেরে ফেলতে হবে, এবং সেটার জন্য আমার একটা প্ল্যান আছে। আমার প্ল্যানটা মন দিয়ে শোনো এবং সেই মতে কাজ করো। এরপর মেয়েটা একটা প্ল্যান বলল সবাইকে। সবাই এটা শোনার পর হাসতে শুরু করলো। সেখানে বেশ কয়েকজন বসেছিল, তার মধ্যে রাহুল একজন। তবে রাহুল এত বছর ধরে তাদের গ্রুপের সাথে কাজ করলেও মূলত রাহুল আয়মানের পাঠানো একজন গুপ্তচর। আয়মান তাকে এই গ্রুপের সাথে থাকতে বলেছে কারণ এই গ্রুপের লিডার অর্থাৎ সারা চৌধুরী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শিয়াব চৌধুরীর একমাত্র মেয়ে। তার বাবা এবং তাকে পুলিশ খুঁজতেছে আজ 7 বছর ধরে, কারণ শিয়াব চৌধুরী দেশে প্রায় 1000 কোটি টাকা পাচার করে পালিয়েছিলেন এবং তার মেয়ে সারা চৌধুরী ছিল আয়মানদের কলেজের একজন শিক্ষিকা। সিলভার সিটির মধ্যে মাদকের ব্যবসার লিড দিতে সাথে নারী পাচার ছিল তার কাছে ডাল ভাতের মতো। কিন্তু হঠাৎ করে তার বিরুদ্ধে কয়েকটা ছেলে মেয়ে আন্দোলন করতে শুরু করে। তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দিতে হবে। তার সবার কর্মকাণ্ড সম্পর্কে জানতে পেরে গিয়েছিল। সেই কারণে 7 বছর আগে একটি আন্দোলনে হেলিকপ্টারের মধ্যে গুলি করে আন্দোলনরত প্রায় 20 জন শিক্ষার্থীকে মেরে ফেলা হয় এবং প্রায় 30 জনের মতো আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে। কিন্তু এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের মূলে সারা চৌধুরী হাত ছিল সেটা প্রমাণ করার জন্য আয়মান এবং রাতুল দুজনেই উঠে পড়ে লাগে। তখনও তারা ইউনিভার্সিটির এত বড় দায়িত্বে আসেনি, সাধারণত শিক্ষাতেই ছিল। তারা একটি লোককে ধরতে সক্ষম হয় যে সেই হেলিকপ্টারে ছিল। এরপর তার
কাছ থেকে সব সাক্ষ্য নেওয়া হয় এবং ভার্সিটির মধ্যে যে মাদকের ব্যবসা চলছিল সেটা রাতুল এবং আয়মান দুজনেই জানতো। সেজন্য তারা দুজনেই সাক্ষী দেয়, যার জন্য সারা চৌধুরীর বিরুদ্ধেও হত্যা মামলা হয়, কিন্তু তাকে পুলিশ ধরতে পারে না, কারণ সে যখন বুঝতে পেরেছিল তার অবস্থা বেগতিক তখনই পালিয়ে গিয়েছিল দেশ থেকে এবং বিদেশে গিয়ে তার বাবা মেয়ে দুজনেই মাদকের ব্যবসা আবারও চালু করে এবং ইউনিভার্সিটিতে তাদের লোক লাগিয়ে রাখত সব সময়। এক পর্যায়ে নৌসিনের সাথে তাদের পরিচয় হয় এবং নৌসিনকেও এই কাজে তারা যুক্ত করে। যখন আয়মান ইউনিভার্সিটির দায়িত্বে আসে তখন থেকে এইসব আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে। এরপর তো আয়মান নিজের জায়গাটাকে আরও শক্ত করে বর্তমানে আইনমন্ত্রীর পদ পেয়েছে, যার ফলে তারা যে করেই হোক আয়মান আর রাতুলকে মেরে তাদের প্রতিশোধ নিতে চায়। ওদিকে রাহুল এই কথাগুলো শোনার পর বাইরে চলে আসলো এবং গোপনে আয়মানকে সব কিছু জানিয়ে দিল। আয়মান সব কিছু শোনার পরে একটি প্ল্যান করলো, কিন্তু সেটা কাউকে জানালো না। এদিকে মেহেরিন আর আয়মান গাড়িতে বসে আছে। মেহেরিন চুপচাপ থাকতে দেখে আয়মান জিজ্ঞাসা করে, কি হয়েছে মিহু, এমন চুপচাপ আসো যে? মন খারাপ কি কারণে তোমার? মেহেরিন কিছু বলে না, মুচকি হাসে তাকায় আয়মানের দিকে। মানুষটা কতটা ভালোবাসে তাকে। সামান্য চুপ থাকতে দেখেই চোখ মুখে চিন্তার ছাপ খেলা করছে নিমেষেই। আয়মান কপাল কুচকে তাকায় মেহেরিনের দিকে। হুট করে মুচকি হাসার কারণ খুঁজে পেল না আয়মান। আয়মান অমন তাকিয়ে থাকায় মাঝেই নিজের সিট বেল্ট খুলে আয়মানের বাহু আঁকড়ে মাথা রেখে মেহেরিন। আয়মান সেটা দেখে বলে, মিহু, গাড়ি ড্রাইভ করতে সমস্যা হবে তো আমার। আর সিট বেল্ট কেন খুললে তুমি? সিট বেল্ট লাগিয়ে জায়গায় বসো, কিছুক্ষণের মাঝে তো পৌঁছে যাব আমরা। এখন সাবধানে গাড়ি ড্রাইভ করা লাগবে, রাস্তায় অনেক গাড়ি চলছে, দেখতেই তো পাচ্ছ তুমি। গাড়ি চালানো বাদ দেন তাহলে, আমি এভাবেই থাকবো, আর সিট বেল্টও লাগাবো না। মিহু, অবুঝের মতন কথা বলো না প্লিজ, এখন মজা করার সময় না। যে কোনো সময় যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে, সাবধানে ড্রাইভ করা লাগবে। বুঝতে চাচ্ছ না কেন তুমি? ঠিক তখনই আয়মানের কাছে একটি কল আসে। কল ধরতে ওপাশ থেকে একজন বলল, স্যার, ডান দিকে একটা রাস্তা দেখবেন, তাড়াতাড়ি ঢুকে যান, খুব তাড়াতাড়ি, না হলে বিপদ হতে পারে। ওকে, বাট সব রেডি তো? হ্যাঁ স্যার, আপনি তাড়াতাড়ি করুন। কথাটা বলে লোকটা ফোন কেটে দেয়। সামনে তাকাতেই দেখে একটি গাড়ি ওদের দিকে ছুটে আসছে। আয়মান গাড়ির কন্ট্রোল নিতে যাবে, এরই মাঝে গাড়িটা এসে ওদের গাড়িটাকে ধাক্কা দিয়ে দেয় আর ওদের গাড়িটা রাস্তার পাশে থাকা খাদে পড়ে যায়। কিছুক্ষণের মাঝেই লোক জড়ো হয়ে যায় অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাটায়। আয়মান মেহেরিনের গাড়িটা নিচে পড়ে সাথে সাথে ব্লাস্ট হয়, আগুন ধরে যায়। আয়মান মেহেরিনের গাড়িটাকে ধাক্কা দেওয়া গাড়িটা এতক্ষণে সেখান থেকে পালিয়েছে। গাড়ির ভেতরে পেছনের সিটে বসে থাকা মানুষটা কুৎসিত বিকৃত মুখের হাসি নিয়ে বলে, আমার শোক কেড়ে নিয়ে এখন তোমরা সুখে শান্তিতে থাকবে, এটা কি করে মেনে নিই আমি? মেনে নেওয়া যায় না কি বলো? একদম যায় না। তোমরা ফুল ফ্যামিলি এখন শান্তিতে পরপারে গিয়ে ঘুরো, কেমন? আমার সাথে পাঙ্গা নিবা আর তোমাদের এমনি ছেড়ে দিব? এমন তো হয় না, তাই না বলো? আমার সাথে লাগতে এসে ভুল করেছিস আয়মান, যার জন্য তোমার আজ এই অবস্থা করে ছেড়ে দিলাম। জেলে থেকে বেরিয়ে আমার তোমার ক্ষতি করতে করতে 3টা বছর ওয়েট করা লাগলো। এখন চাইলেও কেউ আমার টিকি অবধি ছুটতে পারবে না। এতটা সিকিউরিটি করে নিয়েছি নিজের ফিউচার আর অবস্থানকে। ভালো মানুষের খুলসের আড়ালে নিজেকে ডেকে নিয়েছি আমি। বলে হাসতে হাসতে শুরু করেন আফতাব আহমেদ। তার পাশে বসে থাকা সারা চৌধুরীও হাসছে। ওদিকে রাতুলকে কেউ একজন ফোনে করে আয়মান আর মেহেরিনের অ্যাক্সিডেন্টের কথা বলতে রাতুল পাগলের মতো গাড়ি ড্রাইভ করে স্পটে আসে। স্পটে এসে এমন বিকৃতিকর অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারে না রাতুল, পড়ে যেতে নেয়। পাশের একজন লোক রাতুলকে ধরে নেয়। রাতুলের ভাবনায় শুধু একটা কথা আসছে, কে করলো এমন? আশেপাশের মানুষের থেকে জানতে পারে যে ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করে গাড়ি নিয়ে পালিয়ে গেছে ড্রাইভার। রাতুল নিজের ভাবনায় কুল পাচ্ছে না। ভাইয়ের মতো বন্ধু হারানোর বেদনায় যেন ও পাগল প্রায়। রাতুল এখানে সব ঝামেলা মিটিয়ে যখন রাতের দিকে বাসায় যায়, বাসায় গিয়ে কী বলবে ভেবে পাচ্ছিল না ও। 5টা বছর পর যে মেয়েটা মায়ের আদর পাচ্ছিল, তাকে কি করে বলবে তার মা আর আসবে না? মিষ্টি রাতুলের কাছে আসতেই রাতুল কান্নায় ভেঙে পড়ল। মিষ্টি অবাক হয়ে তাকিয়ে আছে শুধু। হঠাৎ মিষ্টি জোরে চেঁচিয়ে বলল, ওই তো বাবাই আর মামাম চলে এসেছে। ও বাবাই, দেখো না, ছোট বাবা কান্না করে শুধু। কথাটা শুনেই বাড়ি ভর্তির লোক একত্রে তাকায় সদর দরজার দিকে। বেশ স্বাভাবিক অবস্থায় আয়মান আর মেহেরিনের দিকে তাকিয়ে থাকতে দেখে
রাতুল পাগলের মতো দৌড়ে আয়মানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আয়মান তুই ঠিক আছিস? আরে হ্যাঁ ভাই, ওই অ্যাক্সিডেন্টটা রিয়েল ছিল, কিন্তু আমি আগে থেকেই জানতাম, তাই রাহুলকে দিয়ে আমি আমার গাড়ির হুবহু সেম একটা গাড়ি রেডি করে আমার গাড়ির সাথে চলছিল। ওখানে রাহুল একটা এক্সপার্টকে বসিয়ে রেখেছিল। যাক সেসব কথা, এখন জলদি রেডি হয়নি, আমাদের এখনই ফিরতে হবে। এত কিছু হয়ে গেল, তুই আমাকে একটাবার জানালিও না। দেখ আমরা কতটা চিন্তায় ছিলাম। তোর চিন্তা দূর করার জন্য আগামী পরশু আমরা সবাই থাইল্যান্ডে ঘুরতে যাব, কিন্তু ভাই এখন চল প্লিজ, না হলে সর্বনাশ হয়ে যাবে। এই বলে আয়মান তাড়াহুড়ো করে সবাইকে রেডি করে গাড়িতে উঠতে বলে। মেহরিন এখনও সেই 30-40 সেকেন্ডের ভয়ানক কাহিনীর কথা ভুলতে পারছে না। তাদের গাড়ির পাশেই একটি গাড়ি ছিল। আয়মান কলট্রেকের ডানে একটা রাস্তায় ঢুকতে যাচ্ছিল। গাড়ি অর্ধেক ঢুকে গেছে, এর মধ্যেই হঠাৎ পিছনে বিকট আওয়াজ হয় এবং দেখে একটা গাড়ি খাদে পড়ে যাচ্ছে। মেহরিন অনেক চেষ্টা করছিল কি হয়েছে দেখার জন্য, কিন্তু আয়মান ওকে চেপে ধরে রেখেছিল। সন্ধ্যার একটু পরেই তারা শহরে এসে পৌঁছায়। এরপর তাড়াহুড়ো করে রাতুল আর আয়মান বেরিয়ে পড়ে বিশেষ এক কাজে। ওদিকে শিয়াব চৌধুরী এবং সারা চৌধুরীর সাথে আফতাব সাহেব এবং নওশিন সবাই বেশ খুশি ছিল, কারণ তারা তাদের পথের কাঁটাকে সরিয়ে ফেলতে পেরেছে। তারা সবাই শহরে গিয়ে আনন্দ ফুর্তিতে ব্যস্ত হয়ে পড়ল। আফতাব সাহেবের বাসায় অনেক বড় একটি পার্টির আয়োজন করা হয়েছে। তারা পার্টি করছিল, ঠিক সেই সময় সেখানে পুলিশ হামলা চালায়। তারা অবাক হয়ে যায় এই কথাটা ভেবে, কিভাবে পুলিশ এই খবর জানতে পারল। তাদের সবাইকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারা সবচেয়ে বেশি অবাক হয় যখন তাদের সাথে আয়মান দেখা করতে আসে। আয়মান দেখা করে সারা চৌধুরীকে বলে ওঠে, তুই এখানে এখনো বেঁচে আছিস? তোমরা কি ভেবেছিলে তোমরা আমাকে মেরে ফেলেছো? আরে আমি তোমাদের মতন এত বোকা না যে নিজের জীবন এত সহজে তোমাদের হাতে তুলে দিব। আমি আগে থেকে জানতাম তোমরা কি প্ল্যান করেছো, সেজন্য ব্যবস্থা করেই রেখেছিলাম যাতে আমার গাড়িটাকে আক্রমণ করেছিল ওই গাড়িতে একজন এক্সপার্ট বসেছিল এবং তোমাদের আক্রমণের সাথে সাথেই সে গাড়ি থেকে নেমে পড়ে এবং খালি গাড়িটা আগুন ধরে পুড়ে শেষ হয়ে যায়। তোমরা ভেবেছিলে আমি ওইখানে আমার পরিবার নিয়ে পুড়ে মরে গিয়েছি, তাই না? কিন্তু না, তোমাদের শাস্তি না দিয়ে আমি কিছুতেই শেষ হতে পারি না। আর তোমাদের চিরশত্রু রাতুল বেশ শান্তিতে বেঁচে আছে। তুই কি ভেবেছিলি আইমান এভাবে তুই বেঁচে যাবি? তুই বাঁচতে পারবি না। আমরা আবার ফিরে আসব তোকে শেষ করার জন্য। তুই আমাদের হাতেই মরবি। আরে আমাদের মারবি অনেক পরে, এখন আগে নিজেদের জীবন বাঁচা। আজকের পর থেকে আর কখনো বাইরের আলো বাতাস দেখতে পারবি না। ফাঁসির আগ পর্যন্ত এখানেই পচে মারা যাবি। দেখে নিব তোকে। আয়মান হেসে বেরিয়ে আসে সেখান থেকে। এরপর রাতুলকে নিয়ে বাসায় ফিরে যায়। ওদিকে পরদিন সকাল হতে নিউজ চ্যানেলগুলো মানুষের চোখে নিবদ্ধ, কারণ এতদিন থেকে যাকে ধরার জন্য এত চেষ্টা সে ধরা পড়েছে। এর সাথে আয়মানের এত বড় রিস্ক নেওয়া সবাই উঠে আসছে একে একে। এর পরের দিন বিকেলে এখনও মানুষের মধ্যে শোরগোল লেগেই আছে বিষয়টা নিয়ে, কিন্তু আয়মান এবং রাতুল নিজেদের পরিবার নিয়ে বসে আছে বিমানে, গন্তব্য থাইল্যান্ড। মেহরিন আয়মানকে জড়িয়ে ধরে বসে আছে। এখনও চোখ বন্ধ করলেই সে দৃশ্য ভেসে উঠেছে। মেহরিন আস্তে করে বলল, এত বড় রিস্কটা কি না নিলে হতো না? তুমি জানো না মিহু, এই সারা ওর বাবার জন্য টকবগে 20টা যুবকের প্রাণ নিয়ে গিয়েছিল। 30 জন মানুষকে পঙ্গু হতে হয়েছে এদের জন্য। আজ 7টা বছর ধরে তারা প্রতিটা রাত কান্না করেছে যাতে এরা ধরা পড়ে। আজ তাদের মুখে হাসি ফুটেছে দেখেই আমি আজ এত খুশি। এই কাজ করতে গিয়ে যদি আমার মৃত্যু হতো তাতেও আমি খুশি ছিলাম। কিন্তু আমার কি হতো? তুমি বাচ্চা মানুষ, এইসব বুঝবে না। মেহু, বাবাই যা বলছে তাই রাইট। মিষ্টির এমন কথা শুনে দুজনে একে অপরের দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। এরপর একত্রে হেসে ওঠে। দুজনে মিষ্টির 2 গালে চুমু খায়। তাদের জীবন সুখ সমৃদ্ধি ভরে উঠুক এই প্রত্যাশা রেখেই গল্পটি এখানেই শেষ করলাম। আজ এই পর্যন্তই।